তো নাও আমাদের হচ্ছে আজকে রেসপিরেটরি সিস্টেম 3, আমরা টিউবারকুলোসিস পর্যন্ত পড়েছিলাম। আমরা এখন শুরু করব রেসপিরেটরি ডিজিজ কজড বাই ফানজাই। সো ফানজাই দিয়ে যে রেসপিরেটরি ডিজিজ গুলো হয়, আপনার আমার কিন্তু নর্মালি ফাঙ্গাল অ্যাটাক হবে না। কখন ফাঙ্গাল অ্যাটাক হয়, একটা শব্দ দিয়ে যদি আমরা মনে রাখতে চাই, যে যখনই আমাদের বডি ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে পড়ে যায়, তখনই ফাঙ্গাস গুলা আমাদের বডিকে অ্যাটাক করার চেষ্টা করে, আমাদের রেসপিরেটরি সিস্টেমকেও আরো উইকেন করে দেওয়ার চেষ্টা করে। এই একটা শব্দ দিয়ে আপনি বাকি সবগুলা মিলাতে পারবেন। সো প্রথম যে ফাঙ্গাল ডিজিজটা আমাদের চোখের সামনে আসছে, সেটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এটা আমি যদি পাস মেডিসিন বই থেকে, টেক্সট বুক থেকে আমি একটু সাজিয়ে, ওখানে গুছানো আছে, ওইখানের ওইটুকুই আপনি যদি জানেন, আর এই পেজ থেকে 3টা বক্স আছে, এই বক্স 3টা পড়েন, তাহলে মোর দেন এনাফ। ওকে, নাও লেটস সি আমাদের অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, দেখেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, দিস ইজ রিজাল্টস ফ্রম এন অ্যালার্জি টু অ্যাসপারজিলাস স্পোর। মূলত এটা অ্যাসপারজিলাস স্পোরের অ্যালার্জিক একটা রিয়াকশন। ইন দ্য এক্সাম কোশ্চেন্স অফেন গিভ এ হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াইটিস এন্ড ইওসিনোফিলিয়া। সো এই যে একটা ইম্পর্টেন্ট ক্লু, পরীক্ষার হলে আপনি দেখবেন, পরীক্ষার হলে আপনাকে যে সিনারিওটা দেওয়া হবে, একটা হিস্ট্রি থাকবে কিসের, ব্রঙ্কিয়াইটিস এন্ড ইওসিনোফিলিয়ার একটা হিস্ট্রি থাকবে। ঠিক আছে, সো অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস রিজাল্ট ফ্রম অ্যালার্জি টু অ্যাসপারজিলাস স্পোর, এবং একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকবে ব্রঙ্কিয়াইটিস এন্ড ইওসিনোফিলিয়া। ফিচারগুলো কি কি আসে, সাধারণত ব্রঙ্কো কনস্ট্রিকশনের যে ফিচারগুলো, উইজ, কাফ, ডিসনিয়া, পেশেন্ট মে হ্যাভ এ প্রিভিয়াস লেভেল অফ অ্যাজমা, এবং ব্রঙ্কিয়াইটিস যে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থাকবে ইউজুয়ালি প্রক্সিমাল ব্রঙ্কিয়াইটিস, নট ডিস্টাল ব্রঙ্কিয়াইটিস। ওকে, সো দিস আর দ্য ফিচার্স অফ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। আপনি যদি ইনভেস্টিগেশন করেন, অবশ্যই ইওসিনোফিলিয়া পাবেন, এবং চেস্ট এক্সরে, ফ্লিটিং চেস্ট এক্সরে চেঞ্জেস পাবেন, পজিটিভ রেডিও অ্যালার্জি সরবেন্ট টেস্ট টু অ্যাসপারজিলোসিস, রাস টেস্ট করলে পজিটিভ পাবেন, এন্ড পজিটিভ ইমিউনোগ্লোবুলিন জি প্রেসিপিটেন্স, নট অ্যাজ পজিটিভ অ্যাজ এন অ্যাসপারজিলোমা। তাহলে পজিটিভ আইজিজি প্রেসিপিটেন্ট পাবেন এবিপিএ তে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এবং ইমিউনোগ্লোবুলিন ইটা রেজড পাবেন, যেহেতু এটা একটা অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি ফাঙ্গাল ইনফেকশন, এবং অ্যালার্জির সাথে আমরা জানি যে ইওসিনোফিলিয়া, আইজিই খুব ক্লোজলি রিলেটেড। এবং ম্যানেজমেন্ট, এই সকল পেশেন্টকে, এটা প্রিভিয়াস এমআরসিপি তে পরীক্ষা আসছিল, এবং এফসিপিএস পার্টন পরীক্ষা 2012 না 13 দিকে আসছিল, যে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস আপনি কি মানে ট্রিটমেন্ট মোডালিটি অফ চয়েস, তাহলে গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড, ওরাল গ্লুকোকর্টিকয়েড, always oral glucocorticoid, itraconazole is sometimes introduced as second line agent। তাহলে যদি ওরাল গ্লুকোকর্টিকয়েড কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা ইট্রাকোনাজল দিতে পারি। এটা হচ্ছে গ্রস একটা কথাবার্তা। এখন এইখানে দেখেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এর পেশেন্টের এইখানে দেখেন লেফট হাইলামে, দেখছেন এটা একটা কিন্তু মাস, এটা কিন্তু লেফট হাইলামে একটা মাস দেখা যাচ্ছে, আর রাইট আপার প্যারাহাইলার রিজিয়নে দেখেন কিছু রিং শেডো, এই যে এইখানে একটা রিং শেডো, এখানে একটা রিং শেডোর মতো মনে হচ্ছে। হ্যাঁ, সো আপার প্যারাহাইলামে একটা রিং শেডো বা ট্রাম ট্র্যাক ওপাসিটিস পাওয়া যাচ্ছে, এটাই সাজেস্ট করে ব্রঙ্কিয়াইটিস। আমরা জানি যে ব্রঙ্কিয়াইটিসের রিং শেডো, হানিকম, ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স, এগুলো পাওয়া যায়, ঠিক না? সো অলওয়েজ রিমেম্বার, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এই ডিজিজটি হয় আমাদের বডি যখন ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে পড়ে যায়, তখন এই ফাঙ্গাসটা, অ্যাসপারজিলোসিস স্পোরটা অ্যাটাক করে, এবং পেশেন্টের যদি একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, ব্রঙ্কিয়াইটিস, অ্যাজমা, ইওসিনোফিলিয়া, এইসব এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে, এবং আমরা যদি ইনভেস্টিগেশন করে আইজিই পজিটিভ পাই, রাস্ট পজিটিভ পাই, এবং আইজিজি প্রেসিপিটেন্স পাওয়া যায়, এবং ইওসিনোফিলিয়া পাওয়া যায়, তখন আপনার চোখ বন্ধ করে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস বলে দিবেন, এবং ট্রিটমেন্ট হচ্ছে ওরাল স্টেরয়েড, সেকেন্ড লাইন হচ্ছে ইট্রাকোনাজল। একদম সিম্পল, এখানে পেঁচানোর কিছুই নেই। নাও লেটস সি, আমরা এইখান থেকে একটু যদি দেখি, দেখেন এইখানে একটু দেখেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এর ফ্যাক্টরস। হোয়াট আর দ্য ফ্যাক্টরস? আমি একটু আগেই বলছিলাম যে ফ্যাক্টরস প্রেডিসপোজিং টু পালমোনারি ফাঙ্গাল ডিজিজ। তো ফ্যাক্টর গুলো হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, একটা কথা দিয়ে শেষ। তাহলে দেখেন হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, সিস্টেমিকের মধ্যে ম্যালিগনেন্সি, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এইচআইভি আপনার ইমিউন সিস্টেম দুর্বল করে দেবে, ডায়াবেটিস মেলাইটাস ইমিউনোসাপ্রেসিভ, ক্রনিক অ্যালকোহলিজম ইমিউনোসাপ্রেসিভ, যারা অনেক দীর্ঘদিন যাবত 20 বছর 30 বছর যাবত অ্যালকোহলিজমের সাথে রিলেটেড, তাদের কিন্তু ইমিউনিটি খুব কমে যায়। রেডিওথেরাপি, স্টেরয়েড, সাইটোটক্সিক কেমোথেরাপি, বায়োলজিক্স, ইমিউনোসাপ্রেসিভ, সবকিছু ইমিউনোসাপ্রেসিভ দিয়ে আপনি মিলাতে পারবেন। এবং লোকাল ফ্যাক্টরের মধ্যে দেখেন টিস্যু ড্যামেজ বাই সাপুরেশন অর নেক্রোসিস। সো সাপুরেটিভ কোনো ডিজিজ বা নেক্রোটিক কোনো ডিজিজ, অথবা অল্টারেশন অফ নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরা বা অ্যান্টিবায়োটিক থেরাপি। কেউ যদি অ্যান্টিবায়োটিক ওভার ইউজের ফলে নর্মাল গাট ফ্লোরা গুলো অল্টারেশন হয়ে যায়,
তখনই কিন্তু এই ফাঙ্গাল ডিজিজ গুলা, এই অ্যালার্জিক পালমোনারি ফাঙ্গাল ডিজিজ গুলা ম্যানিফেস্ট করে। সো ইমিউনোসাপ্রেসিভ একটা টার্ম দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি এই চারটা। আবার দেখেন এখানে ক্লাসিফিকেশন অফ ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অ্যালার্জিক, সো অ্যালার্জিক অ্যাজমা এবং ইওসিনোফিলের সাথে অ্যাসোসিয়েটেড। আর হচ্ছে এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এটা হচ্ছে অ্যাসপারজিলাস ক্লাভাটাস দিয়ে হয়। এই অর্গানিজমটাই পার্ট 1 এ আসছে, হ্যাঁ, যে এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আপার লোব ফাইব্রোসিস অফ দ্য লাং, এবং এটা অ্যাসপারজিলাস ক্লাভাটাস দিয়ে হয়। এছাড়াও আছে ইন্ট্রা ক্যাভিটারি অ্যাসপারজিলোমা, ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস, ক্রনিক এন্ড সাবএকুট পালমোনারি অ্যাসপারজিলোসিস। শুধু এখানে একটু নামগুলো জেনে রাখেন যে অ্যালার্জিক মানে ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস কত ধরনের হতে পারে। এখন আসেন এইখানে এই চার্টটা বুম ইম্পর্টেন্ট ফর পার্ট 1, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি সবসময় বলি পরীক্ষার আগে পড়ে যাবেন। সো ফিচার্স অফ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এতক্ষণ যা পড়লাম ওইটি এখানে দেখবো। পাস মেডিসিনে আমরা যেভাবে পড়ছি এবং সবই পাবেন। দেখেন অ্যাজমা পাইছি না, মেজরিটি কেসে একটা অ্যাজমার হিস্ট্রি থাকবে। ব্রঙ্কিয়াইটিসের হিস্ট্রি বলছি না, সো প্রক্সিমাল ব্রঙ্কিয়াইটিস থাকবে। এবং পজিটিভ স্কিন টেস্ট অ্যাসপারজিলাস ফিউমিগেটাসের এগেইনস্ট, এক্সট্রাক্টের এগেইনস্ট, এটাও পাইছি। সিরাম আইজি লেভেল এলিভেটেড থাকবে, এটাও পাইছি। খালি কত থাকবে ডেভিডসন লিখেছে 417 এর উপরে অথবা 1000 ন্যানোগ্রাম পার এমএল এর উপরে। এবং এলিভেটেড অ্যাসপারজিলাস ফিউমিগেটাস স্পেসিফিক আইজি অর আইজি, এটাও আমরা পাস মেডিসিনে পাইছি। পেরিফেরাল ব্লাড ইউসিনোফিলিয়া পাইছি। ব্লাড ইউসিনোফিলিয়া তো গ্রেটার দ্যান 0.5 ইউনিট 9 পার লিটার, এত হইলেই হয়, এটাও পেয়েছি। এবং প্রেজেন্স অফ হিস্ট্রি অফ চেস্ট এক্সরে, ফ্লিটিং চেস্ট এক্সরে, এটাও পেয়েছি। and fungal hyphae of Aspergillus fumigatus on microscopic examination of sputum. So এই একটা শুধু এক্সট্রা এখানে আছে। So these are the features of allergic bronchopulmonary aspergillosis, খুবই ইম্পর্টেন্ট ফর এফসিপিএস পার্ট 1 মেডিসিন। এটা আপনি অবশ্যই পড়বেন, না পড়লে কিন্তু ঝামেলা আছে। আমি বলছি না যে আপনি এই পেজ পুরোটা পড়ে ফেলেন, আমার অত কিছু দরকার নেই। আপনি এই যে এটা পড়েন, এই বক্সটা পড়েন, আর ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনটা মনে রাখেন, আর আমি পাস মেডিসিনে যা দেখিয়েছি ওইটুকু পড়েন, মোর দেন এনাফ। পরের পেজও আপনি যদি দেখেন এই পেজে তেমন কিছু নাই, আপনারা চলে আসেন 598 নম্বর পেজে। এই 5, 9, 8 পেজে যদি খেয়াল করেন যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, ওই একটাই কথা, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। দেখেন আপনি নিউট্রোপেনিয়া, তাহলে রিস্ক রিলেটেড টু ডিউরেশন এন্ড ডিগ্রি। সলিড অর্গান অর অ্যালোজেনিক স্টেম সেল যার স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, সে কি ইমিউনো কম্পিটেন্ট? নো। প্রলংড হাই ডোজ স্টেরয়েড থেরাপি, সে কি ইমিউনো কম্পিটেন্ট? নো। লিউকেমিয়া যার হয়েছে, যার হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আছে, সে কি ইমিউনো কম্পিটেন্ট? নো। সাইটোটক্সিক কেমোথেরাপি যে পাচ্ছে, যে অ্যাডভান্স এইচআইভিতে ভুগছে, যার সিভিয়ার সিওপিডি, যার সিভিয়ারলি ক্রিটিক্যালি ইল ইন আইসিইউতে আছে, যে যার ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ আছে, এরা সবাই ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে। সো ওই একই জিনিস আপনি খালি অপশনে খুঁজবেন যে এই কন্ডিশনটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন কিনা, এটা একবার পড়লে কিন্তু মনে থাকবে। খালি আপনি মাথায় রাখবেন যে এই কন্ডিশনটা ইমিউনোসাপ্রেসিভ কিনা। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। নাও লেটস সি ক্রাইটেরিয়া ফর দ্য ডায়াগনোসিস অফ প্রবাবল ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। তো হোস্ট ফ্যাক্টর যেগুলো বলেছি, সেম ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন গুলাই এইগুলোই আবার এখানে রিপিটেশন হচ্ছে, একটু পরে দেখবেন। এবার আসেন ক্লিনিক্যাল ক্রাইটেরিয়াতে আমরা চলে যাই। দ্য প্রেজেন্স অফ ওয়ান অফ দ্য ফলোইং অন সিটি স্ক্যানে যদি আপনি, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসবিএ তে পার্ট 1 এ এসেছিল যে ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে এয়ার ক্রিসেন্ট সাইন, ক্যাভিটি, ডেন্স ওয়েল সার্কামস্ক্রাইবড লেশন উইথ অর উইদাউট হ্যালোসাইন। হ্যালোসাইনটা উইথ অর উইদাউট থাকলেও পরীক্ষায় কিন্তু হ্যালোসাইনের শব্দটি উল্লেখ করে দেয়, এবং হ্যালোসাইন থাকলেই আপনাকে পালমোনারি অ্যাসপারজিলোসিস আপনাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া টু ডায়াগনোসিস পালমোনারি অ্যাসপারজিলোসিস। আমি এইটুকুই পড়তে বলি। এই মাইকোলজিক্যাল ক্রাইটেরিয়া, ট্রাকিওব্রঙ্কাইটিস, এগুলো একটু রিডিং করবেন, হ্যাঁ, এগুলো রিডিং করবেন। এগুলো পরীক্ষা ইউজুয়ালি আসে না, তারপরও অনেক সময় দিতেই পারে, কিন্তু একটু রিডিং করবেন। ওকে, মাইকোলজিক্যাল ক্রাইটেরিয়া গুলো কি আছে। আচ্ছা, নাও লেটস গো টু দা টিউমারস অফ দা ব্রঙ্কাস এন্ড লাং। আপনি লিখে রাখেন যে উইদাউট দিস টপিক নো কোশ্চেন্স উইল বি অ্যাভেলেবল। ওকে, কোনো কোশ্চেনই টিউমারস অফ দা ব্রঙ্কাস মানে লাং কার্সিনোমা থেকে কোশ্চেন হবে না এরকম কোনো পরীক্ষাই নাই, বলা যায় এরকম কোনো পরীক্ষাই নেই। তো আমরা এখানে কয়েকটা কথা দেখে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো দেখবো। দেখেন, টোবাকো ইউজ ইজ দ্য মেজর প্রিভেন্টেবল কজ। তাহলে মেইন কাহিনী কি? স্মোকিং, এটা সবার আগে মাথায় রাখতে হবে যে সিগারেট স্মোকিং ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য লাং ক্যান্সার, ঠিক আছে? সো দ্য বার্ডেন অফ লাং ক্যান্সার আমরা যদি একটু খেয়াল করি, যে এই লাং ক্যান্সারটা পুরুষ মানুষদের বেশি হয়, মোস্ট কমন ক্যান্সার ইন ম্যান। এটা যদি একটা স্টেমে থাকে এমসিকিউতে, আপনি না পড়ে গেলে তো আপনি মেল ফিমেল ক্রসিং হয়ে গেলে সমস্যা। এবং মোর দেন 50% অফ কেস হ্যাভ মেটাস্টেটিক ডিজিজ এট ডায়াগনোসিস।
এই দুইটা ইম্পর্টেন্ট এই বক্স থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে যখনই একটা লাং ক্যান্সার আপনি ডায়াগনোসিস করবেন তার মধ্যে দেখবেন যে 50%ই মোর দেন 50% আপনার মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করেছে, খুবই খারাপ। এবং স্পেশালি স্মল সেল লাং কার্সিনোমা যখন প্রেজেন্ট করে তখন মেটাস্টেসিস নিয়েই প্রেজেন্ট করে, এরকম একটা কথা ধরেই নেওয়া হয়। নাও লেটস সি প্রাইমারি টিউমারস অফ দ্য লাং। আমি একটু আগে যে কথাটা বললাম যে সিগারেট স্মোকিং ইজ বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ লাং ক্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট। শুধু অ্যাক্টিভ স্মোকার না, যারা প্যাসিভ স্মোকার তাদেরও কিন্তু রিস্ক আছে। সো দেখেন, দ্য ইফেক্ট অফ প্যাসিভ স্মোকিং ইজ মোর ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই বাট ইজ কারেন্টলি থট টু বি এ ফ্যাক্টর ইন 5% অফ অল লাং ক্যান্সার ডেথ। তাহলে যত লাং ক্যান্সার ডেথ আছে এর মধ্যে 5% হচ্ছে প্যাসিভ স্মোকিং ধরা হয়। এটা হচ্ছে পরিসংখ্যান, ডাটা। ক্লিয়ার? প্যাথোলজিতে যাওয়ার আগে আমরা যদি পাস মেডিসিন থেকে লাং ক্যান্সারের এটিওলজিক্যাল ফ্যাক্টর গুলো একটু দেখি তাহলে আমার মনে হয় আমাদের পড়াটা একটু সহজ হয়ে যাবে। সো লাং ক্যান্সার রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমরা একটু খেয়াল করে দেখেন, এই যে এতক্ষণ আপনাদের যা বলছিলাম যে লাং ক্যান্সার রিস্ক ফ্যাক্টর, লেটস সি স্মোকিং। সো স্মোকিং ইনক্রিজেস রিস্ক অফ লাং ক্যান্সার বাই ফ্যাক্টর অফ 10। তাহলে আপনি আর আমি একজন সুস্থ মানুষ, আমি তো স্মোকার না, যে স্মোকার আমার চেয়ে তার লাং ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা 10 গুণ বেশি। ক্লিয়ার? স্মোকিং না করেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এবং একটা কথা বলা হয় যে চেস্ট এক্সরে আপনি ফলো আপে প্রতি বছরই চেস্ট এক্সরে করে করে নিজের লাংসটা একটু দেখেন। চেস্ট এক্সরে নর্মাল 100 জন মানুষের নর্মাল চেস্ট এক্সরে থাকলে ওই 100 জনকে যদি আপনি রেগুলার ফলো আপে রাখবেন, অনেক দিন পর্যন্ত ফলো আপে রাখেন, যদি টেস্ট কন্ট্রোল স্টাডি যদি করেন, দেখবেন যে এই 100 জনের মধ্যে 10% লাং ক্যান্সার ডেভেলপ করতে পারে। সো 10% কেসে মানে লাং চেস্ট এক্সরে নর্মাল হওয়া সত্ত্বেও 10% কেসে লাং ক্যান্সার ডেভেলপ করতে পারে। মজার একটা তথ্য না? সো স্মোকিং ইনক্রিজ দ্য রিস্ক অফ লাং ক্যান্সার বাই ফ্যাক্টর অফ 10 আর অ্যাসবেস্টস ইনক্রিজেস রিস্ক অফ লাং ক্যান্সার বাই ফ্যাক্টর অফ 5। তো একটা মানুষ যে স্মোকিং করে, মানে সে গ্রামে থাকে, মনে করেন তার বাসায় যে টিনের চালা, সেই যে ডেউটিনটা, ওই ডেউটিনটাতে আপনার অ্যাসবেস্টসের প্রলেপ আছে, অথবা সে এমন একটা কারখানায় জব করে ক্রনিক্যালি অ্যাসবেস্টস এক্সপোজার হচ্ছে, সো সেই স্মোকিংও করে আবার অ্যাসবেস্টস এক্সপোজার হচ্ছে, এরকম যদি কোনো পেশেন্ট পাওয়া যায় বা কোনো পিপল পাওয়া যায়, তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা 10 × 5, 50 গুণ। ওই যে দেখেন নিচে লেখা আছে, স্মোকিং এন্ড অ্যাসবেস্টস আর সাইনার্জিস্টিক, স্মোকিং উইথ অ্যাসবেস্টস এক্সপোজার হ্যাজ এ 50 টাইমস ইনক্রিজ রিস্ক। যদি কেউ স্মোকারও হয় এবং অ্যাসবেস্টস এক্সপোজার সাইমালটেনিয়াসলি সে পাচ্ছে, তাহলে তার 50 গুণ রিস্ক বেশি। এই জন্য ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5 এখানে আলাদা করে দেখানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি আদার ফ্যাক্টরস। এছাড়াও আর্সেনিক কজেস লাং ক্যান্সার, রেডন কজেস লাং ক্যান্সার, নিকেল ক্যান কজ লাং ক্যান্সার, ক্রোমেট, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ক্রিপ্টোজেনিক ফাইব্রোজিং অ্যালভুলাইটিস মে কজ লাং ক্যান্সার। ফ্যাক্টরস দ্যাট আর নট রিলেটেড, কোল ডাস্ট। কোল ডাস্ট আপনি যতই এক্সপোজার হন, এই কোল ডাস্ট কিন্তু লাং ক্যান্সারের সাথে রিলেটেড না। এটা একটু মনে রাখতে হবে যে coal dust is not associated with lung cancer. Clear? So these are the lung cancer risk factors. So lung cancer risk factor গুলো জেনে গেলাম। আমরা এখন একটু লাং ক্যান্সারের এই টপিকসটা একটু দেখবো। এখানে কিছু তথ্য আছে পরীক্ষা আসার মতো। দেখেন, লাং ক্যান্সার arise from the bronchial epithelium or mucus gland. Bronchial epithelium অথবা mucus gland থেকে arise করে, and the common cell types are listed in below. তো কি কি আছে লাং ক্যান্সার টাইপ আমরা একটু যদি খেয়াল করে দেখেন, কমন সেল টাইপস, অ্যাডেনোকার্সিনোমা 35 থেকে 40%, সবচেয়ে কমন লাং ক্যান্সার অ্যাডেনোকার্সিনোমা। স্কোয়ামাস সেল 25 থেকে 30, তারপরে স্মল সেল 15%, এবং লার্জ সেল 10 to 15%। ঠিক আছে? সো এটা স্মল সেল এবং নন স্মল সেল এইভাবে ভাগ করা যায়। স্মল সেল এটা, নন স্মল সেল হচ্ছে বাকি তিনটা, নন স্মল সেল হচ্ছে বাকি তিনটা। ঠিক আছে? সো এই চারটা টাইপসের মধ্যে অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে সবচেয়ে কমন, এটা সিঙ্গেল বেস্টে আসার মতো একটা জায়গা। ঠিক আছে? এখন আমরা প্যাথোলজি যদি খেয়াল করি, দেখেন যে when the tumor occurs in a large bronchus, টিউমার যখন লার্জ ব্রঙ্কাসে হয়, symptom arise early, মনে রাখেন। সো লার্জ ব্রঙ্কাসে যখন টিউমারটা অ্যারাইজ করবে, সিমটমটা সবার আগে প্রকাশ পাবে। বাট টিউমার্স অরিজিনেটিং ইন এ পেরিফেরাল ব্রঙ্কাস ক্যান গ্রো ভেরি লার্জ উইদাউট প্রডিউসিং সিমটমস। সো অ্যাসিম্পটমিক থাকে কোথায়? টিউমার, পেরিফেরাল লাং ক্যান্সার, রিজাল্টিং ইন ডিলেড ডায়াগনোসিস। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। কখন সিমটম থাকে, কোন জায়গায় টিউমার হলে সিমটম অ্যাসিম্পটমেটিক থাকে। ঠিক আছে?
এবং দেখেন লাং ক্যান্সার মে ইনভলভ দ্য প্লুরা ডিরেক্টলি অর বাই লিম্ফেটিক স্প্রেড এন্ড মে এক্সটেন্ড ইনটু দ্য চেস্ট ওয়াল ইনব্রিডিং দ্য ইন্টারকোস্টাল নার্ভ অর দ্য ব্রাকিয়াল প্লেক্সাস এন্ড কজিং পেইন। ঠিক কিনা? তাহলে এই যে লাং ক্যান্সার, এই ব্রাকিয়াল ক্যান্সার, এই যে আপনার লিম্ফেটিক স্প্রেডের মাধ্যমে এবং চেস্ট ওয়াল, ইন্টারকোস্টাল নার্ভ অথবা ব্রাকিয়াল প্লেক্সাস এবং এইগুলোকে যখন ইনভলভ করবে তখন কিন্তু পেইন এন্ড নার্ভ ইনট্র্যাপমেন্ট ডেভেলপ করবে। তখন হর্নার সিনড্রোম ডেভেলপ করতে পারে, প্যানকোস্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে পাবো। আচ্ছা, তাহলে lymphatic spread to mediastinal and supraclavicular lymph nodes often occurs before diagnosis. Diagnosis করার আগেই এই দুই জায়গায় মেটাস্টেসিস হয়েই আসতে পারে। আর ব্লাড বর্ন মেটাস্টেসিস কোন কোন অর্গানে হয় এইটা পার্টনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখেন ব্লাড বর্ন মেটাস্টেসিস। তাহলে লাং ক্যান্সার থেকে মেটাস্টেসিস কোথায় কোথায় হয়? মোস্ট কমনলি লিভার, বোন, ব্রেইন, অ্যাড্রেনাল, স্কিন। তাহলে এই অর্গানগুলোতে সাধারণত মেটাস্টেসিস হয়। এবং পরীক্ষায় কিন্তু আসে যে লাং ক্যান্সার সবচেয়ে বেশি মেটাস্টেসিস করে কোথায়? ব্রেইনে। এটা আমরা অনকোলজি চ্যাপ্টারে পাবো। হ্যাঁ, অনকোলজি। এবং এটা হচ্ছে 48%। কত পার্সেন্ট? 48%। ওকে, এটা যদি সিঙ্গেল বেস্টে আসে। ওকে, এবং দেখেন ইভেন এই স্মল প্রাইমারি টিউমার মে কজ widespread metastatic deposit and this is particular characteristic of small cell lung cancer. ঠিক আছে, so small primary tumor may cause metastatic widespread metastatic deposit এবং তাহলে স্মল সেল লাং ক্যান্সার সবচেয়ে ডেঞ্জারাস। স্মল সেল লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, মনে থাকবে? আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স, একটা লাং ক্যান্সারের পেশেন্ট আপনার কাছে কি কি ভাবে প্রেজেন্ট করতে পারে, আমরা এগুলা ডিটেইলস এভাবে পরীক্ষা আসে না, কিন্তু আমরা একটু হেডলাইন গুলো দেখে যাবো। যে কাফ, দিস ইজ দ্য মোস্ট কমন আর্লি সিমটম। সো কাফ হচ্ছে মোস্ট কমন আর্লি সিমটম। হেমোপটাইসিস নিয়ে আপনার আসে, প্রচুর পাওয়া যায়, ভেরি কমন ফাইন্ডিংস। হেমোপটাইসিস ইজ ভেরি কমন, স্পেশালি যখন সেন্ট্রাল ব্রঙ্কিয়াল টিউমার ডেভেলপ করে তখন কিন্তু হেমোপটাইসিস ইজ ভেরি কমন। সো এই মেটাস্টেটিক সাইট গুলো আপনি যদি নিউমোনিক আকারে মনে রাখতে চান এইভাবে মনে রাখতে পারেন ল্যাবস। ল্যাবস তাহলে সহজে মনে থাকবে। লিভার, অ্যাড্রেনাল, ব্রেইন, বোন, স্কিন। সবচেয়ে বেশি ব্রেইন, 48%। ঠিক আছে, নেক্সট পেজে চলে আসি আমরা। তাহলে কাফ এন্ড হিমোপটাইসিস আর দ্য কমন প্রেজেন্টিং ফিচার। এছাড়াও পেশেন্ট কিন্তু ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন নিয়ে আপনার কাছে আসতে পারে। কি কি নিয়ে আসতে পারে? ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। যদি এরকম হয় যেটা কমপ্লিট অবস্ট্রাকশন করে ফেলেছে তখন কিন্তু লাং কোলাপস, একটা লোব দেখবেন কোলাপস হয়ে গিয়েছে, তো ফুল লাং কোলাপস হয়ে যেতে পারে। সাথে ব্রেথলেসনেস, মেডিসিনাল ডিসপ্লেসমেন্ট, ডালনেস, পারকাশন উইথ রিডিউস ব্রেথ সাউন্ড, এগুলো তো পাবেনি কমপ্লিট অবস্ট্রাকশন নিয়ে আসলে। আর যদি পেশেন্ট পার্শিয়াল অবস্ট্রাকশন নিয়ে আসে তাহলে monophonic unilateral wheeze that fails to clear with coughing and may also impair drainage of secretions to cause pneumonia or lung abscess, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো কমপ্লিট অবস্ট্রাকশন, পেরিফেরাল পার্শিয়াল অবস্ট্রাকশন হলে কি কি হতে পারে এই জিনিসগুলো আমি বললাম। এইখানে এখন একটা বুম বুম ইম্পর্টেন্ট লাইন করব যে নিউমোনিয়া that recurs at the same site or responds slowly to treatment, particularly in smoker, should always suggest an underlying lung cancer. কথা বুঝে নিন। আমরা সাধারণত নিউমোনিয়ার চ্যাপ্টারে কি যারা পড়েছেন, আমিও বলেছি যে নিউমোনিয়ার পেশেন্ট গুলোকে আমরা 1-1.5 মাস পরে আবার চেস্ট এক্স-রে করে দেখা করতে বলি, কারণ 1-1.5 মাস টাইম লাগে যে নিউমোনিয়ার যে শ্যাডোটা এটা রিজলভ হইতে। যদি আপনি দেখলেন যে 1.5 মাস হয়ে গেছে তারপর নিউমোনিয়ার শ্যাডো রিজলভ হয়নি, অথবা আপনি চিকিৎসা দিলেন এতদিন যাবত নিউমোনিয়া ভালোই হচ্ছে না, বারবার হচ্ছে, এবং ওই শ্যাডোটার আপনার গেলই না, তখন আপনার এবং পেশেন্টের হিস্ট্রি আছে স্মোকার, তাহলে এটা আনটিল আদারওয়াইজ প্রুভ আপনাকে চিন্তাই করতে হবে এটা অবশ্যই লাং ক্যান্সারের কারণে হচ্ছে। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা সবসময় মাথায় রাখতে হবে। এবং আপনি যদি এখান থেকে কিন্তু পার্টন একবার কোশ্চেনও আসছিল, এবং এখানে যে স্ট্রাইডার হার্শ ইন্সপিরেটর অকার্স, কখন স্টার্ট হবে? যখন ল্যারিংস, ট্রাকিয়া অথবা মেইন ব্রঙ্কাস টিউমারের কারণে কম্প্রেশন হয়ে ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, অথবা কম্প্রেশন ফ্রম ম্যালিগন্যান্ট ইনলার্জমেন্ট অফ দ্য সাবক্যারিনাল অর প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস। সো দিস আর দ্য ব্রঙ্কিয়াল অবস্ট্রাকটিভ ফিচার। এছাড়া পেশেন্ট আর কিভাবে প্রেজেন্ট করতে পারে? ব্রেথলেসনেস নিয়ে এটা কমনলি। পেইন এন্ড নার্ভ ইনট্র্যাপমেন্ট, একটু আগেই আমরা বললাম পেইন এন্ড নার্ভ ইনট্র্যাপমেন্ট। পেইন এন্ড নার্ভ ইনট্র্যাপমেন্টের দুইটা কাহিনী হতে পারে, একটা হচ্ছে হর্নার সিনড্রোম, একটা হচ্ছে প্যানকোস সিনড্রোম। ভেরি ইম্পর্টেন্ট, এই প্যারাটা খুবই 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 ইম্পর্টেন্ট, পার্টনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখানে একটু দেখি যে যখন ইন্টারকোস্টাল নার্ভগুলি ইনভলভমেন্ট হয় তখন কিন্তু ক্যান্সার দেখেন intercostal nerve involvement cause pain in the distribution of the thoracic dermatome, and cancer in the lung apex may cause Horner syndrome.
তাহলে অর্নার সিনড্রোম কিভাবে হয়? এই প্যানকোস টিউমারের কারণে যখন সিম্প্যাথেটিক গ্যাংলিয়া কম্প্রেস হবে তখনই কিন্তু অর্নার সিনড্রোম হবে। এবং অর্নার সিনড্রোমের ফিচারগুলো আপনারা সবাই জানেন, জিপসিলেটারাল পার্শিয়াল টোসিস, এনোপথ্যালমোস মিওসিস এবং অ্যানহাইড্রোসিস অফ দ্য ফেস due to involvement of the sympathetic nerve of the eye at or above the stellate ganglion. কোন গ্যাংলিয়ন? stellate ganglion. So due to Pancoast tumor বা টিউমার অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং অর্নার সিনড্রোম ডেভেলপ করতে পারে। আর প্যানকোস্ট সিনড্রোমটা কি এটাও পরীক্ষা দেয়। প্যানকোস্ট টিউমার আর প্যানকোস্ট সিনড্রোম দুইটা কিন্তু আলাদা জিনিস। প্যানকোস্ট সিনড্রোম হচ্ছে পেইন ইন দ্য ইনার অ্যাসপেক্ট অফ দ্য আর্ম, সামটাইমস উইথ স্মল মাসল ওয়েস্টিং ইন দ্য হ্যান্ড। তাহলে আর্মের ইনার অ্যাসপেক্ট এবং হ্যান্ড ওয়েস্টিং indicates malignant destruction of the thoracic 8 and C8 roots in the lower part of the brachial plexus by an apical lung tumor. কথা বুঝে নিন, আপনার অ্যাপেক্সে মনে করেন রাইট সাইডের অ্যাপেক্সে টিউমার, এই ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার পোরশনটাকে যখন কম্প্রেস করবে তখন C81 নার্ভ ডিস্ট্রিবিউশন, তো এই থোরাসিক ডার্মাটোমটাকে যখন কম্প্রেস হবে তখন কিন্তু পেশেন্টের এই ইনার আর্ম, ভিতরের সাইডে নট বাইরের সাইডে, ইনার আর্ম পেইন এবং স্মল মাসল গুলো ওয়েস্টিং হবে ডিউ টু C81 নার্ভ রুট ইনভলভমেন্ট। ক্লিয়ার? এটার সাথেই সো প্যানকোস্ট টিউমারের কারণে যেহেতু এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন পোরশন? লোয়ার পার্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যানকোস্ট সিনড্রোম। সো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা লাং ক্যান্সার, অর্নার সিনড্রোম এন্ড প্যানকোস্ট সিনড্রোম কিভাবে করে আমার মনে হয় সবার জন্য ক্লিয়ার। ওকে, এখন আসেন আমরা মেডিসিনাল স্প্রেড। আমরা এই লাং ক্যান্সার থেকে প্রায় পরীক্ষা দেখবেন যে নন মেটাস্টেটিক এক্সট্রাপালমোনারি কিছু ম্যানিফেস্টেশন আর মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন। আমাদের সময় পরীক্ষায় যেটা স্যাররা চালাকি করে কোশ্চেন দিয়েছিল যে ফলোইং আর দ্য মেটাস্টেটিক এক্সট্রাপালমোনারি ম্যানিফেস্টেশন। মেটাস্টেটিক বুঝতে পারেন কোশ্চেন দিয়েছে ফলোইং আর দ্য মেটাস্টেটিক, সবাই আমরা গাইনোকোমেস্ট্রি অ্যান্সার দিয়ে আসছিলাম। অ্যান্সার কিন্তু ভুল ছিল, অ্যান্সার ছিল জন্ডিস। মানে কোশ্চেনে ছিল মেটাস্টেটিক এক্সট্রাপালমোনারি ম্যানিফেস্টেশন। সো পালমোনারির বাহিরে মেটাস্টেসিস মানে লিভারে মেটাস্টেসিস হয়ে জন্ডিস হয়েছে, কিন্তু আমরা সবাই ওই যে নন মেটাস্টেটিকের অপশন গাইনোকোমেস্ট্রিয়া ছিল আর তিনটা আউল ফল ছিল। সো আমরা সবাই গাইনোকোমেস্ট্রিয়া দিয়ে এসেছি কারণ নন মেটাস্টেটিক এক্সট্রাপালমোনারি ম্যানিফেস্টেশন গাইনোকোমেস্ট্রিয়া আছে। সো এইরকম ভুলগুলো কিন্তু পরীক্ষা হয়। মেটাস্টেটিক না নন মেটাস্টেটিক ভালোভাবে খেয়াল করতে হবে। সো মেটাস্টেটিক হলে যে একটা লাং কার্সিনোমা মেটাস্টেসিস কোথায় কোথায় হতে পারে তার ফিচার গুলো চলে আসবে। কেমন? সো এই যে মেডিসিনাল স্প্রেড আগে আমরা মেটাস্টেটিক স্প্রেড গুলো দেখি। সো মেটাস্টেটিক স্প্রেড ব্রেইনে যেহেতু সবচেয়ে বেশি হয়, ফোকাল নিউরোলজিক্যাল আমরা বলেছি যে লাং ক্যান্সার সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় কোথায়? ব্রেইনে 48%। এই জন্য মেটাস্টেটিক স্প্রেড হয়ে এরা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করতে পারে, এপিলেপটিক সিজার, পার্সোনালিটি চেঞ্জ, এগুলা। লিভারে মেটাস্টেসিস হলে জন্ডিস, বোনে হলে বোন পেইন, স্কিন হলে স্কিন নোডুল, ল্যাবস আমরা নিউমোনিকটা শিখলাম কি ল্যাবস, এই কয়েকটা অর্গানে আপনার হবে। অ্যাডিসনস হতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হয়। সো আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে মেটাস্টেসিস হয় কিন্তু অ্যাডিসনস এর ফিচার নিয়ে আসতে পারে। সো ল্যাসিটিউড, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস মে ইন্ডিকেট মেটাস্টেটিক স্প্রেড। সো দিস আর দ্য মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন অফ লাং ক্যান্সার। ওকে, আর মেডিসিনাল স্প্রেড সো যদি ইসোফেগাসকে ইনভলভ করে, এটা আমরা কিন্তু একদম আপনারা চিন্তা করে দেখেন বিডি চৌরাশিয়ার বইয়ে যখন ফার্স্ট ইয়ার অ্যানাটমি পড়তাম তখন কিন্তু একটা ছোট্ট করে বক্স ছিল যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা লাং কার্সিনোমা মেডিসিনাল স্প্রেড হয়ে মেডিসিনাল থেকে মেডিসিনাল স্প্রেড হলে কোন মেডিসিনাল কোন আমরা জানি মেডিসিন, অ্যান্টার মেডিসিনাল, পোস্টার মেডিসিনাল, সুপার মেডিসিনাল, এগুলোতে যে স্ট্রাকচার গুলো যায় সব স্ট্রাকচার যখন ইনভলভ হবে ওই স্ট্রাকচারের ফাইন্ডিং গুলো, যেমন ইসোফেগাস যখন ইনভলভ হবে তখন ডিসফেজিয়া, যখন পেরিকার্ডিয়াম ইনভেড হবে তখন অ্যারিথমিয়া আর পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করবে, সুপিরিয়র ভেনা কাভা ইনভেড হলে আপনার হচ্ছে সোয়েলিং অফ দ্য নেক এন্ড ফেস, কনজাংটিভাল এডিমা, হেডেক, ডাইলেটেড ভেইন অফ দ্য চেস্ট, এগুলো ডেভেলপ করবে। এবং লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যখন ইনভলভ হবে তখন হচ্ছে ভোকাল কর্ড পালসি হয়ে বোভাইন কাফ এবং হর্সনেস অফ বাস ডেভেলপ করবে। সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যখন ইনভলভ হবে তখন ভার্কোস গ্ল্যান্ড হিসেবে ম্যানিফেস্ট হবে। সো এইগুলো হচ্ছে মেডিসিনাল স্প্রেডের ম্যানিফেস্টেশন। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে চিন্তা করে দেখেন বিডি চৌরাশিয়ার বইয়ে পড়েছিলাম। ওকে, আচ্ছা, এছাড়া আর কি ম্যানিফেস্ট লাং ক্যান্সারে আর আপনি কি কি পাইতে পারেন? ফিঙ্গার ক্লাবিং পেতে পারেন। সো ফিঙ্গার ক্লাবিং পেতে পারেন এবং হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস, এটা আমাকে ভাইবে ধরেছিল, ভেরি ইম্পর্টেন্ট, সাধ্যের খুব পছন্দের একটা জিনিস। যে এই জিনিসটা কি এইচপিওএ, দিস ইজ এ পেইনফুল পেরিওস্টাইটিস অফ দ্য ডিস্টাল টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা। চিন্তা করেন ডিস্টাল টিবিয়া, ফিবুলা মানে পায়েরটা, রেডিয়াস, আলনা হাতেরটা, উইথ লোকাল টেন্ডারনেস এন্ড সামটাইম pitting edema over the anterior shin, sometime pitting edema over the anterior shin. এটা কেন হয়? মেকানিজম হচ্ছে পেরিওস্টাইটিস, ডিউ টু পেরিওস্টাইটিস। এক্সরে করলে আপনি সাবপেরিওস্টিয়াল নিউবোন ফরমেশন পাবেন। ঠিক আছে, তাহলে লাং ক্যান্সার একটা পেশেন্টের যদি আপনি এইখানে সারা যেটা ক্লিনিক্যালি ওয়ার্ডে দেখা, এইখানে চাপ দিলে যদি ব্যথা ফিল করে, দিস ইজ হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস।
ডিউ টু পেরিওস্টাইটিস, এখানে ব্যথা হচ্ছে, এটা হচ্ছে রেডিয়েশন আলনা। পায়েও যদি আপনি শিনে পিটিং ইডিমা পান এবং পেইন ফিল করে চাপ দিলে, তাহলে ডিউ টু হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে যেতে হবে পরীক্ষার হলে, ওকে? এবং আপনার নলেজে থাকতে হবে, আপনি অপশন দেখলে মনে মনে পড়বে। নাও লেটস সি, বুম বুম ইম্পর্টেন্ট, যেই চার্ট পরীক্ষার হলে না দেখে গেলে একটা কোশ্চেন আপনি অনায়াসে মিস করতে পারেন, সেটা হচ্ছে নন মেটাস্টেটিক, মেটাস্টেসিস না হয়ে কি কি এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন লাং ক্যান্সারের হয়, যেমন এন্ডোক্রাইনোপ্যাথিসের মধ্যে যে লাং ক্যান্সার থেকে, ইটসেলফ ক্যান্সার থেকে ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন যদি হয়, তাহলে হাইপোনাট্রিমিয়া বা সিআর ডেভেলপ করতে পারে। একটোপিক এসিটিএস সিক্রেশন হয়ে কুশিংস এর ফিচার হতে পারে। হাইপারক্যালসিমিয়া ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, এটা পরীক্ষা এসবিএ তে আসে যে হাইপারক্যালসিমিয়া কেন হয়, ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড। এছাড়া আর কি হতে পারে, কার্সিনোমার সিনড্রোম ডেভেলপ করতে পারে, গাইনোকোমাসিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে, দিস আর দ্য এন্ডোক্রাইন ম্যানিফেস্টেশন অফ নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন। নিউরোলজিক্যালের মধ্যে পলিনিউরোপ্যাথি, মাইলোপ্যাথি, সেরেব্রাল, প্রত্যেকটা পয়েন্ট খুঁটায় খুঁটায় মাথায় রাখতে হবে। পলিনিউরোপ্যাথি, মাইলোপ্যাথি, সেরেবেলার ডিজেনারেশন, মায়াস্থেনিয়া, লাম্বার্ডিয়ান সিনড্রোম, ওকে? এবং আদার্স এর মধ্যে ডিজিটাল ক্লাবিং, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, ইওসিনোফিলিয়া, polymyositis and dermatomyositis, polymyositis and dermatomyositis. So these are the non-metastatic extrapulmonary manifestations of lung cancer. ঠিক আছে? ওকে, নাও আমরা কিভাবে লাং ক্যান্সার ইনভেস্টিগেট করতে পারি, এইটা আমি ইনভেস্টিগেশন পোর্শনটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি পাস মেডিসিন থেকে পড়ি, পাস মেডিসিনটা আপনাকে মনে রাখতে হবে। পাস মেডিসিনটা আমি একটু দেখাই যে আচ্ছা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই জিনিসগুলো এত আসে পরীক্ষায়, মানে আপনি কল্পনারও বাহিরে, কত আসে কল্পনারও বাহিরে। সো এই যে প্যারানিউপ্লাস্টিক ফিচার গুলো দেখলাম, এইটা তো আপনি ডেভিডসন থেকে দেখলেন, আমি একটু আলাদা করে দেখাই। এই যে দেখেন, এইটাতে এমআরসিপি পরীক্ষা, এটা হচ্ছে বুম বুম আসবেই। এটা এখানে ওরা ভাগ করেছে, আমরা ডেভিডসনে যেটা বললাম, ডেভিডসনে এন্ডোক্রাইন, নিউরোলজিক্যাল, আদার্স এইভাবে ভাগ করেছে, কিন্তু আপনার পাস মেডিসিনে একটু আলাদা করে ভাগ করেছে, এফসিপিএস পার্ট 1 সহ এমআরসিপি পার্ট 1 এ এই চার্ট, এই বক্সটা থেকে কোশ্চেন আসে মূলত। এই যে স্মল সেল লাং কার্সিনোমার কি কি প্যারানিউপ্লাস্টিক ফিচার, স্কোয়ামাস সেলের কি কি, অ্যাডেনোকার্সিনোমার কি কি। অ্যাডেনোকার্সিনোমা, এই যে আমরা গাইনোকোমাসিয়াটা বললাম, এটা কোন লাং কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। এই যে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি বললাম, এই যে আপনাদের বললাম যে হাতে ব্যথা পাবে, পায়ে ব্যথা পাবে ডিউ টু পেরিওস্টাইটিস, এটা কোন কোন ম্যালিগন্যান্সির প্যারানিউপ্লাস্টিক ফিচার, অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল, এইভাবে মনে রাখতে হবে। সো এই যে আমরা সবসময় বলি না যে লাং ক্যান্সারে হাইপারক্যালসিমিয়া একটা প্যারানিউপ্লাস্টিক ফিচার ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, এটা কেন প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন সিক্রেশনের কারণে, এটা কোন কার্সিনোমাতে হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা লাং, মানে কোন সাব, মানে লাং ক্যান্সারের যে ক্লাসিফিকেশন, কোন ক্লাসিফিকেশনে হয়, স্কোয়ামাস সেল। সো আপনাকে এভাবে আলাদা করে ভাগ করে পড়তে হবে। স্মল সেল অফ লাং কার্সিনোমাতে প্যারানিউপ্লাস্টিক ফিচার হচ্ছে সিআর ডেভেলপ করবে ডিউ টু এডিএইচ এন্ড এসিটিএইচ, দ্যাট ইজ কুশিংস এর যে ফিচার গুলো, এগুলো ডেভেলপ করবে, এবং লাম্বার্ট-ইয়াটন সিনড্রোম, এই তিনটা হচ্ছে স্মল সেলের ফিচার। স্কোয়ামাস সেলে এই তিনটা হচ্ছে গ্রস, আপনি আরো ডিটেলস চাইলে আরো পাবেন, আমার এত ডিটেলস দরকার নেই, পরীক্ষার জন্য মোর দেন এনাফ। স্কোয়ামাস সেল হচ্ছে এই যে হাইপারক্যালসিমিয়া ডেভেলপ করে ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, ক্লাবিং ডেভেলপ করে, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি এবং হাইপারথাইরয়েডিজম ডিউ টু একটোপিক টিএসএস। সো হাইপারথাইরয়েডিজম এটাও কিন্তু অনেকে ভুলে যান, ভুল করা যাবে না। অ্যাডেনোকার্সিনোমাতে গাইনোকোমাসিয়া, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, ডেভিডসনে পুরো চার্টে একসাথে দিয়ে দিয়েছে, ভাগ করে এই স্মল সেলের জন্য কোনটা, স্কোয়ামাস সেলের জন্য কোনটা, অ্যাডেনোকার্সিনোমার জন্য কোনটা। ক্লিয়ার? সো এটা এই যে এখানে একটা হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি এক্সরে দেয়া আছে। সো এখানে আমরা পেরিওস্টাইটিস ওইভাবে বুঝবো না, কিন্তু ওরা এখানে লিখেছে, দেখেন হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি ইজ এ proliferative periostitis involving that typically involves the long bones and it is often painful. Okay, আচ্ছা, সো দিস ইজ লাং ক্যান্সার প্যারানিউপ্লাস্টিক ফিচার্স, ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো লাং ক্যান্সার ইনভেস্টিগেশন। তাহলে দেখেন লাং ক্যান্সার ইনভেস্টিগেশন, কিভাবে আমরা একটা লাং ক্যান্সার পেশেন্টকে ইনভেস্টিগেট করতে পারি। আমি এইটাই পড়ি, এটা খুব সুন্দর করে সাজানো। চেস্ট এক্সরে, সবার আগে চেস্ট এক্সরে আপনি শ্যাডো পাবেনই, টিউমারের শ্যাডো। সো দিস ইজ অফেন দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন ডান ইন পেশেন্ট উইথ সাসপেক্টেড লাং ক্যান্সার, এবং in around 10% patients subsequently diagnosed with lung cancer the chest x-ray was reported as normal. আমি এই কথাটা বলেছি না, 10% পেশেন্ট আপনার ডায়াগনোস হবে লাং ক্যান্সার, কিন্তু যার চেস্ট এক্সরে নরমাল ছিল। ক্লিয়ার? নাও সিটি, দিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফ টেস্ট। পরীক্ষা যদি আসে
ইনভেস্টিগেশন অফ চয়েস, সাসপেক্টেড লাং ক্যান্সার ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা, তখন আপনাকে দিতে হবে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। ব্রঙ্কোস্কোপি, দিস অ্যালাউজ এ বায়োপসি, ব্রঙ্কোস্কোপি করে আপনি বায়োপসি নিতে পারবেন, এবং হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস সামটাইমস এইডেড বাই এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড, এবং স্টেজিং এর ক্ষেত্রে ইউজুয়ালি এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড ইম্পর্টেন্ট, এবং বায়োপসি করে এখানে আপনি হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারবেন। পেট স্ক্যানিং, PET scanning is typically done in non-small cell lung cancer to establish eligibility for curative treatment. তো PET scan আমরা আপনাদেরকে বলেছি যে PET CT করা হয় to identify primary site, and PET scan করে metabolic activity of the tumor আপনি বুঝতে পারবেন। It uses 18 fluorodeoxygenase which is preferentially taken up by neoplastic tissue, এবং নিউপ্লাস্টিক টিস্যু যখন এইটা নেয় ওই নিউপ্লাস্টিক টিস্যু মেটাবলিক অ্যাক্টিভিটিটা আপনি বুঝতে পারবেন যেটা কতটা অ্যাগ্রেসিভ। ঠিক আছে, সো বোথ দেখেন হ্যাজ বিন শোন টু ইমপ্রুভ ডায়াগনস্টিক সেন্সিটিভিটি অফ বোথ লোকাল এন্ড ডিস্টেন্ট মেটাস্টেসিস স্প্রেড ইন নন-স্মল সেল লাং ক্যান্সার। ওকে, এটা পেট স্ক্যানের ইম্পর্টেন্স। এন্ড ব্লাড করলে আপনি রেইজড প্লাটলেট মেডিসিন এইটুকুই পড়েন না, এইটুকুই মনে রাখেন না, চেস্ট এক্সরে, সিটি, ব্রঙ্কোস্কোপি, পেট স্ক্যানিং এন্ড ব্লাডস, রেইজড প্লাটলেট মেডিসিন। ওকে, আচ্ছা ডেভিডসনে আমরা সেম কথাই, এই যে ইমেজিং এর মধ্যে বলেছে চেস্ট এক্সরে এখন লোয়ার কোলাপস থেকে শুরু করে মাস লেশন, ইফিউশন, ম্যালিগনেন্ট রিব ডিস্ট্রাকশন, চেস্ট এক্সরে কি কি ফাইন্ডিং পাবেন এখানে আবার সুন্দর করে এই ফাইন্ডিংস গুলো দেওয়া আছে। ঠিক আছে, আর সিটি স্ক্যান করলে সিটি শুড বি পারফর্মড আর্লি, এবং এটা মেডিস্টিনাল অর মেটাস্টেটিক স্প্রেড থাকলে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। ব্রঙ্কোস্কোপি, সিটি গাইডেড বায়োপসি এগুলো করতে পারেন। বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি এগুলো আমরা বলেছি ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আপনি ব্রঙ্কোস্কোপি উইথ এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড, এখনই কিন্তু এটা কিন্তু সবচেয়ে কমনেস্ট প্রসিডিউর। ওকে, এখন আসেন এইখানে আমরা দেখি কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ লাং ক্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয় কিন্তু আমরা পারি না। কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন, তাহলে দেখেন এই যে 1 নাম্বার কোথায় প্রেজেন্ট, এখানে এটা কোথায় গেছেন, ইউনিল্যাটারাল হাইলার ইনলার্জমেন্ট, তাহলে হাইলার লিম্ফ নোড। রেডিওলজিতে আপনি কি কি মানে কোন মানে লাং ক্যান্সার চেস্ট এর সাথে কোন কত ভাবে প্রেজেন্ট করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে 2 নাম্বার আপনি দেখেন কোথায় গেছে, পেরিফেরিতে চলে গেছে, তাহলে 2 নাম্বার হচ্ছে পেরিফেরাল পালমোনার ওপাসিটি। 3 নাম্বার, 3 কই, এই যে দেখেন 3 নাম্বার, তো 3 নাম্বার হচ্ছে লাং লোব অর সেগমেন্টাল কোলাপস যদি ডেভেলপ করে। 4 নাম্বার হচ্ছে প্লিউরাল ইফিউশন, 4 নাম্বার কি প্লিউরাল ইফিউশন। 5 নাম্বার হচ্ছে প্যারাট্রাকিয়াল, এটা তো ট্রাকিয়ার আশেপাশে, প্যারাট্রাকিয়াল লিম্ফোডেনোপ্যাথি। 6 নাম্বার হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, দেখেন হার্টের পেরিকার্ডিয়ামকে ধরেছে। 7 নাম্বার হচ্ছে রেইজড হেমিডায়াফ্রাম, 7 নাম্বার কি এই যে এই যে দাগটা দেখছেন, রেইজড হেমিডায়াফ্রাম। তাহলে এগুলো হচ্ছে সবই কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন। পরীক্ষা যদি আসে ফলোইং আর দ্য কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ লাং ক্যান্সার এক্সেপ্ট, তখন আপনাকে এভাবে অ্যান্সার দিতে হবে। সো রেইজড হেমিডায়াফ্রাম। 8 নাম্বার হচ্ছে অস্টিওলাইটিক রিবস ডিস্ট্রাকশন, দেখেন এই যে রিব একদম মাঝখানে খেয়ে গেছে, রিব ডিস্ট্রাকশন। সো দিস আর দ্য কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন। প্রত্যেকটা আমি যা যা বললাম এই প্রত্যেকটা পয়েন্টের প্রথম লাইনগুলো পড়বেন, তাহলে এগুলো হচ্ছে রেডিওলজিক্যাল প্রেজেন্টেশনস অফ লাং ক্যান্সার, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু ভাই ভুল করা যাবে না, ভুল করবেন না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে লাং ক্যান্সার থেকে আরেকটা জিনিস আমি পাস মেডিসিনে বলার চেষ্টা করি। আচ্ছা, লাং ক্যান্সার থেকে মোটামুটি স্মল সেল লাং ক্যান্সারটা একটু আমি ডিসক্রাইব করি, কারণ স্মল সেল লাং ক্যান্সারটা আমরা ওয়ার্ডে যত ব্রঙ্কোজেনিক কার্সিনোমা পাই অ্যাগ্রেসিভ, স্মল সেলটা সবচেয়ে কমন। আমি স্মল সেলটা যদি একটু বলি, যে ফিচার গুলো হচ্ছে ইউজুয়ালি সেন্ট্রাল, অ্যারাইজ ফ্রম আপুথ সেলস, অ্যামাইন প্রিকারসর আপটিক ডিকার্বক্সিলার সেল থেকে অ্যাসোসিয়েটেড উইথ একটিভিক এডিএইচ অ্যাসিড সিক্রেশন, এটা আমরা দেখিয়েছি। এডিএইচ এর কারণে হাইপোনেট্রিমিয়া, এসিডিএইচ এর কারণে কুশিং সিনড্রোম হয়, এবং লাম্বার্টিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, এইটাই হচ্ছে আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ অনেক জুনিয়রের বাবা, 2-1 জুনিয়রের বাবা এরকম ডায়াগনোসিস হয়েছিল হঠাৎ করে, প্লাস হচ্ছে আমার একজন রিলেটিভ এরকম ডায়াগনোসিস, এই দেখছেন এই যে একটা ক্যান্সার। সো ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন, স্মল সেল ইউজুয়ালি মেটাস্ট্যাটিক ডিজিজ বাই দ্য টাইম অফ ডায়াগনোসিস, যখন আপনি ডায়াগনোসিস এট দ্য টাইম অফ ডায়াগনোসিস মানে মেটাস্টেসিস নিয়েই প্রেজেন্ট করে। সো পেশেন্ট উইথ ভেরি আর্লি স্টেজ, যদি কোনো নোডাল ইনভলভ না থাকে, কোনো মেটাস্টেসিস না থাকে, জাস্ট স্টেজ 2 এ, তখন আপনার সার্জারি করতে পারেন, এবং এটা নাইস গাইডলাইন অনুযায়ী কিন্তু বলে যে সার্জারি করে ফেলতে। হাউএভার মোস্ট পেশেন্ট উইথ লিমিটেড ডিজিজ receive a combination of chemotherapy radiotherapy, so chemo radio surgery এই হচ্ছে মোটামুটি modalities, and patient with more extensive disease palliative chemotherapy, এই হচ্ছে
স্মল সেল লাং ক্যান্সার সম্পর্কে কথাবার্তা, এটা তেমন বেশি আমাদের দরকার নেই। আমরা শুধু ডেভিডসন থেকে প্রগনোসিসটা একটু দেখে যাব। এই যে এইখানে কিন্তু টিউমার স্টেজিংটা আছে, এটা যদি কেউ বেশি পড়তে চান তাহলে আমি সাজেস্ট করি একটু পড়তে, যে কখন আমরা স্টেজ 1 বলবো, কখন আমরা 1B বলবো, 1C বলবো, 2A বলবো, 2B বলবো, 3, 4, এগুলো একটু পড়ে যান, কিন্তু পরীক্ষায় কম আসে। ঠিক আছে, কখন নো নোডাল ইনভলভমেন্ট, ইপসিলেটাল হাইলাল হলে N1, ইপসিলেটাল মেডিস্টিনাল আর সাবটেরিনাল হলে N2, আর N3 হচ্ছে কন্ট্রোলেটারাল সুপ্রাক্লাভিকুলার হলে। ঠিক আছে, সো লিম্ফ নোড স্প্রেড ওরা এখানে দেখিয়েছে, একটু দেখতে পারেন। আচ্ছা, আমরা যেটা দেখবো যে পরের পেজে আমরা প্রগনোসিসটা খালি একটু দেখে যাই। প্রগনোসিস অফ লাং ক্যান্সার ভেরি ইম্পর্টেন্ট। The overall prognosis কিন্তু bad, very poor. 70% of patient dying within a year of diagnosis. তাহলে 70% পেশেন্টই এক বছরের মধ্যে gone, and only 6 to 8% surviving 5 years after diagnosis. তাহলে 6 থেকে 8% সার্ভাইভ করে 5 years after diagnosis. ঠিক আছে, and the best prognosis is with well differentiated squamous cell tumors that have not metastasized and are amenable to surgical resection. ওকে, এই হচ্ছে আমার প্রগনোসিস। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে রেয়ার টাইপস অফ লাং টিউমার। এই বক্সটা যেহেতু ডেভিডসনে আছে, আমরা খালি নামগুলো দেখবো আর স্ট্যাটাসটা দেখবো, আর কিছু না। হিস্টোলজি কেউ চাইলে এক্সট্রা পড়তে পারেন। সো অ্যাডিনোস্কোয়ামাস কার্সিনোমা, এগুলো রেয়ার। নিউরোএন্ডোক্রাইন টিউমার, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড অ্যাডিনোমা, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড কার্সিনোমা, হামারটোমা, ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা, এগুলো হচ্ছে রেয়ার টাইপস অফ লাং টিউমার। অ্যাডেনোস্কোয়ামাস কার্সিনোমা, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট। নিউরোএন্ডোক্রাইন লো গ্রেড ম্যালিগন্যান্ট, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড বেনাইন, হামারটোমা বেনাইন, ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা ম্যালিগন্যান্ট এবং ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড কার্সিনোমা লো গ্রেড। সো লো গ্রেড কোনটা, বেনাইন কোনটা, ম্যালিগন্যান্ট কোনটা, রেয়ার টাইপের মধ্যে, এটা একটু খালি আপনি পড়ে যান। আচ্ছা, এখন আসেন যে কজেস অফ মেডিস্টিনাল মাস কোনটা সবচেয়ে বেশি আসে। একটা, যদি কেউ কিছু না পড়ে একটা পড়তে হবে। মিডল মেডিস্টিনামের মাসের ডিগ্রিগুলো কি কি? লাং ক্যান্সার, লিম্ফোমা, সার্কোইডোসিস, ব্রঙ্কোজেনিক সিস্ট, হায়াটাস হার্নিয়া। সো দিস আর দ্য মিডল মেডিস্টিনাল টিউমার। এছাড়া একবার পরীক্ষায় আসছিল যে নিউরোজেনিক টিউমার গুলা কোন মেডিস্টিনাম থেকে অ্যারাইজ করে? পোস্টেরিয়র মেডিস্টিনাম। এটা একবার আসছিল পরীক্ষায়। ঠিক আছে, পার্ট 1 নিউরোজেনিক টিউমার। কোন জায়গা থেকে কোশ্চেন দিয়ে বসে রয়েছে বুঝেন আপনি। সো বেটার পুরোটাই যদি রিডিং পড়তে পারেন, কিন্তু আমি এটা পুরোটা না পড়ার সাজেস্ট করি। আমি বলি যে ছবিটা দেখেন, যেমন এই যে এটা থেকে কোশ্চেন আসছিল, অ্যানাটমি কোশ্চেন এফসিপিএস পার্ট 1 যে সুপিরিয়র মেডিস্টিনাম এবং মিডল মেডিস্টিনামকে ভাগ করে ডিভাইডিং লাইন কোনটা? লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। এটা সুপিরিয়র এবং মিডল মেডিস্টিনামকে ভাগ করে। এবং এখানে যদি আপনি কম্পার্টমেন্ট ওয়াইজ চিন্তা করেন, দেখেন এই যে টেরাটোমা, ডারময়েড, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র মেডিস্টিনামের টিউমার। মানে ছবি দেখে কিছু যদি মনে রাখেন, এই যে নিউরোজেনিক টিউমার, স্যাররা মূলত অত কঠিন তো আর কোশ্চেন করে না, এমন কোশ্চেন করে যেগুলো ছবিতে ক্লু থাকে। এই যে নিউরোজেনিক টিউমার, পোস্টেরিয়র মেডিস্টিনাম। ঠিক আছে, লিম্ফ নোড মেটাস্টেসিস, পোস্টেরিয়র মেডিস্টিনাম। সুপিরিয়র মেডিস্টিনাম দেখেন যে রেট্রোস্টেনাল থাইরয়েড, থাইমিক টিউমার অ্যান্টেরিয়র মেডিস্টিনামের মধ্যে পড়েছে। সো এই ছবি দেখে যে কটা মিলাইয়া পারেন, তবে আমি বলবো যে মিডল মেডিস্টিনাম, পোস্টেরিয়র মেডিস্টিনাম, এই দুইটা একটু পড়ে যান। ঠিক আছে, ওকে। নাও লেটস গো টু দা, এই যে যেটা আমরা পড়েছি, ক্লিনিক্যাল ফিচার্স অফ ম্যালিগন্যান্ট মেডিস্টিনাল ইনভেশন, মেডিস্টিনাল স্প্রেড। এটা আবার এই বিডি চৌরাশিয়ার বক্সটা এখানে তুলে দিয়েছে পার্ট 1 এর জন্য। এটা কিন্তু আমরা একটু আগে বলেছি যে ট্রাকিয়াকে যদি ক্যান্সার কম্প্রেস করে, টিউমার কম্প্রেস করে, স্ট্রাইডার হবে, ইসোফেগাস করলে ডিসফেজিয়া, ফ্রেনিক নার্ভ কে হলে ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিস, এবং লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কে হলে প্যারালাইসিস অফ দ্য লেফট ভোকাল কর্ড উইথ হর্সনেস এন্ড ভো এন্ড কাফ, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক হলে হর্নার সিনড্রোম, এবং সুপিরিয়র ভেনাকে ধরলে সুপিরিয়র ভেনা কাভ অবস্ট্রাকশন, পেরিকার্ডিয়ামকে ধরলে পেরিকার্ডাইটিস এন্ড পেরিকার্ডিয়াল এফিউশনস। ক্লিয়ার? সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ম্যালিগন্যান্ট মেডিস্টিনাল ইনভেশন, যেটা আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে পড়ে আসলাম। ওকে, আচ্ছা, নাও লেটস গো টু দা ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ। এইখান থেকেও একটা কোশ্চেন আসে। টিপিক্যাল সাইট হচ্ছে, আমি কোশ্চেন ফাঁস করে দিই, ম্যাক্সিমাম পরীক্ষা কোশ্চেন পাবেন আপার লোব ফাইব্রোসিস, লোয়ার লোব ফাইব্রোসিস এর কজগুলো। নাম্বার 1, এক্সট্রা কোনো ডিজিজ যদি পড়তে চান, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসটা পড়তে হবে, সার্কোইডোসিস, আর হিস্টোপ্লাজমোসিসটা শেষের দিকে আমরা একটু দেখবো। এই তো, আর তো কিছু কোশ্চেন আসে না। মানে আইএলডি থেকে, আইএলডির সিটি স্ক্যান ফাইন্ডিং এই বক্সের মধ্যেই আছে, আর ক্লাসিফিকেশনটা আমাদেরকে জেনে রাখতে হবে। এই হচ্ছে আমার ডিফিউজ পালমোনারি লাং ডিজিজের কোশ্চেন। সো আমরা ওইভাবে আগে আপার লোব ফাইব্রোসিস, লোয়ার লোব ফাইব্রোসিস থেকে কোশ্চেন আসে নাই এমন ইয়ারই কম, প্রায়ই আসে, পরীক্ষা থাকে। এবং এটা শুধু এফসিপিএস পার্ট না, এমআরসিপি তেও কিন্তু
প্রায় প্রত্যেকটা ডায়েটেই আপার লোব ফাইব্রোসিস লোয়ার লোব ফাইব্রোসিস এর কোশ্চেনটা কজ গুলো দেয়। আমি সবসময় লিখে দিই, কিন্তু আজকে আপনাদের পাস মেডিসিন টেক্সট বুক থেকে দেখিয়ে দিব এবং বুদ্ধি শিখিয়ে দিব কিভাবে মনে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। সবগুলো সি দিয়ে মনে রাখতে পারবেন। একটা পেশেন্ট যদি ড্রাই কাফ, কাফটা কিরকম হবে? ড্রাই, পারসিস্টেন্ট ড্রাই কাফ, সায়ানোসিস, সি ফর এই যে দেখেন ক্র্যাকলস, বায়োল্যাটারাল ইন্সপিরেটরি ব্রেজাল ক্র্যাকলস, ক্লাবিং, সেন্ট্রাল সাইনোসিস। চারটা সি যখন মিলে যাবে, ড্রাই কাফ, ইন্সপিরেটরি ক্র্যাকল, ক্লাবিং, সেন্ট্রাল সাইনোসিস কোন পেশেন্টের সাথে থাকে, যদি সাথে ব্রেথলেসনেস থাকে, আনটিল আদারওয়াইজ ইট ইজ ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ। ওকে, এই সকল পেশেন্টের এই সাইন সিম্পটম গুলো নিয়ে আসে এবং চেস্ট এক্স-রে এবং হাই রেজলিউশন সিটি স্ক্যানের ফাইন্ডিংটা পার্ট 1 এ আসে। চেস্ট এক্স-রে হচ্ছে টিপিক্যালি স্মল লাং ভলিউম। মনে করে দেখেন প্রথম পেজে ফার্স্ট লেকচারে আমরা ছবি দেখিয়েছিলাম সিওপিডি লাংস আর পালমোনারি ফাইব্রোসিস এর লাংস, মনে আছে? সো চেস্ট এক্স-রে তে টিপিক্যালি স্মল লাং ভলিউমস উইথ reticulonodular shadowing but may be normal in early or limited disease. হাই রেজলিউশন সিটি স্ক্যানে চারটা ফাইন্ডিং। একটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস চেঞ্জ। আমরা কোভিড-19 নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে প্রচুর পেশেন্ট দেখেছি, তাই না? প্রচুর সিটি স্ক্যান দেখেছি। গ্রাউন্ড গ্লাস, রেটিকুলোনোডুলার শ্যাডোইং, হানিকম সিস্ট, ট্রাকশন ব্রঙ্কিটিস, এই চারটা ফাইন্ডিং মনে রাখতে হবে। একটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস, রেটিকুলোনোডুলার শ্যাডোইং, হানিকম সিস্ট এবং ট্রাকশন ব্রঙ্কিটিস। ওকে, সো দিস আর দ্য রেডিওলজিক্যাল সিটি স্ক্যান ফাইন্ডিং অফ দ্য ডিপিএলডি। ওকে, এছাড়া পালমোনারি ফাংশন যদি করেন, রেস্ট্রিকটিভ ডিফেক্ট, আমরা তো এটা প্রথম লেকচারে পড়েই এসেছি। ওকে, তো এই হচ্ছে আমার পালমোনারি ফাংশন, রেস্ট্রিকটিভ পালমোনারি ডিফেক্ট। এখন আসেন, what are the conditions that mimic diffuse parenchymal? কি কি কন্ডিশন ডিপিএলডি এর মতনই প্রেজেন্টেশন নিয়ে আসে, মিমিক করে। সো এটা মনে রাখার একটা টেকনিক আছে। আমি যেভাবে করি, চারটা নিউমোনিয়া, কয়টা নিউমোনিয়া? চারটা নিউমোনিয়া, 4 নিউমোনিয়া। একটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া, একটা হচ্ছে নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া, একটা হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। ওকে, এই চারটা নিউমোনিয়া, কয়টা নিউমোনিয়া? ভাইরাল নিউমোনিয়া, নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া। চারটা হচ্ছে আপনার নিউমোনিয়ার মধ্যে পড়লো। চারটা নিউমোনিয়া, চারটা সিস। কয়টা সিস? চারটা সিস। একটা হচ্ছে টিউবারকুলোসিস, একটা হচ্ছে ফাইলেরিয়াসিস, একটা হচ্ছে মেটাস্টাসিস, আর একটা হচ্ছে লিম্ফ্যানজেটিক কার্সিনোমেটোসিস। এই চারটা হচ্ছে সিস। ওকে, এবং চারটা হচ্ছে লিম্ফোমা। এটা শুধু পড়লে হবে না, আপনি পড়ে আরেকজন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, তাহলে আপনার সবসময় মনে থাকবে। চারটা হচ্ছে মা। চারটা কি মা? একটা হচ্ছে লিম্ফোমা, লিউকেমা, লিম্ফোমা, পালমোনারি ইডিমা, ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা, পালমোনারি ইডিমা। এই চারটা হচ্ছে মা। তাহলে চারটা মা, চারটা সিস, চারটা নিউমোনিয়া। ক্লিয়ার? চারটা মা, চারটা সিস, চারটা নিউমোনিয়া। এই 12টা কন্ডিশন মিমিক ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ। ঠিক আছে, এখন আমরা ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজের একটা বেস্ট ক্লাসিফিকেশন দেখবো। এই ক্লাসিফিকেশনটা সবসময়, ক্লাসিফিকেশনটা জাস্ট পরবর্তীতে আপনাদের লাগবে, পার্ট 1 এর জন্য না, এটা পার্ট 2 মূলত ক্লাসিফিকেশন। তারপরও আমরা এই ক্লাসিফিকেশনটা একবার দেখবো এবং জিস্ট কিছু কথাবার্তা এখান থেকে জেনে তারপর আমরা ইনভেস্টিগেশন ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজে চলে গিয়ে আমরা সার্কোইডোসিসে শিফট হব। ঠিক আছে, সো আমরা যদি ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ বা ডিপিএলডি ক্লাসিফাই করি, চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিপিএলডি অফ নোন কজ। নোন কজ মানে কারণ জানা গেছে। কি কি? ড্রাগের, হঠাৎ ড্রাগ কজিং ILD or pulmonary fibrosis or association with consecutive tissue disease, association with connective tissue disease। তাহলে যেগুলো কারণ জানা গেছে, যেমন what are the drug causing DPLD? চারটা ড্রাগ আমি সবসময় মনে রাখি। ABM আব্দুল্লাহ স্যারের নাম তো মনে জানে সবাই, ABM N। সো A দিয়ে আমি ধরুন, B দিয়ে ব্লিউমাইসিন এবং B দিয়ে বুসালফানও বলা যায়, বিউলমাইসিন এন্ড বুসালফান, M দিয়ে মিথোট্রিক্সিন, N দিয়ে নাইট্রোফেন। এই চারটা ড্রাগই পরীক্ষা এই পর্যন্ত আসছে, ABM N। ঠিক আছে, সো ড্রাগ তাহলে কারণ জানা গেছে। নোন কজ ড্রাগ অথবা কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেমন RA, SLE, এগুলা, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার নোন কজ অফ ডিপিএলডি। আচ্ছা, এবার আসেন কারণ জানা যায় নাই। ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, IIP বলা হয় এটাকে। হ্যাঁ, IIP, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এবার আসেন গ্রানুলোমাটাস ডিপিএলডি, সার্কোইডোসিস। গ্রানুলোমাটাস ডিপিএলডির নাম কি? সার্কোইডোসিস। তাহলে দেখেন, একটা হচ্ছে কারণ জানা গেছে, একটা হচ্ছে কারণ জানা যায়নি। এবার আসেন গ্রানুলোমাটাস। আর কিছু হচ্ছে অ্যাটিপিক্যাল আদার ফর্মস, যেমন লিম্ফ্যানজিওলিওমাটোসিস, হিস্টিওসাইটোসিস এক্স। এইগুলো হচ্ছে ডিপিএলডির ক্লাসিফিকেশন। এখন আছেন যেটা ইডিওপ্যাথিক, কারণ জানা যায়নি, এটার মধ্যেই অনেক কারণ।
ঠিক আছে, তাহলে ইডিওপ্যাথিকটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যেটাকে বলা হয় আইপিএফ, যেটাকে বলা হয় আইপিএফ। আর ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া আদার দেন আইপিএফ, তাহলে আইপিএফ বাদে বাকিগুলা, মানে আইআইপি আদার দেন আইপিএফ। ক্লিয়ার? আইআইপি আদার দেন আইপিএফ। তাহলে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াকে দুইটা ব্রড ক্লাসিফিকেশন, একটা হচ্ছে আইপিএফ মূলত আর আইপিএফ ছাড়া বাকিগুলা। আইপিএফ ছাড়া 6টা, কারা কারা কারা? এই যে একটা দেখেন ডিআইপি, ডিসকোয়ামেটিভ ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটার সাথে অনেকটাই সিমিলার কন্ডিশন রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলা হয়, মানে আরবিআইএলডি বলা হয়, আরবিআইএলডি বলা হয়। আচ্ছা, আর কি আছে? অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এআইপি, এটার সাথে ক্রিপ্টোজেনিক অর্গানিজম নিউমোনিয়া। আপনাদেরকে বলেছিলাম, আমি এই স্লাইডটাও দেখিয়েছি যে ক্রিপ্টোজেনিক অর্গানিজম নিউমোনিয়া হচ্ছে একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বা ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ, এটা আমি গত ক্লাসে বলেছি। ঠিক আছে, এবং একটা হচ্ছে এনএসআইপি, এটাই খুব ইম্পর্টেন্ট, এনএসআইপি। ওকে, এনএসআইপি, এই এনএসআইপির সাথে সিমিলার হচ্ছে লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। সো এই হচ্ছে আমার আদার দেন আইপিএফ। সো আইপিএফ এর সাথে আমরা ভাইস ভার্সা সাইন পাবো এনএসআইপির। যেমন কিরকম, আমি এটা গ্রস কথাবার্তা বলি, এগুলো ডিটেলস আপনাদের লাগবে না পার্ট 1 এর জন্য, আমাদের পরবর্তীতে আরো যখন উপরের লেভেলে উঠবেন তখন আরো বেশি জানতে হবে। সো এই আইপিএফ এ সাধারণত 50 বছরের পরে হয়, অ্যাডাল্টদের হয়, 50 ইয়ার্স এর পরে হয়, এবং এইচআরসিটি মোস্ট স্পেসিফিক টেস্ট টু ডায়াগনোসিস, মানে আইপিএফ এইচআরসিটি হচ্ছে স্পেসিফিক। ওকে, এইচআরসিটি হচ্ছে স্পেসিফিক, এবং প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ, ব্যাড, প্রগনোসিস ব্যাড বলতে পারি। হ্যাঁ, এই তিনটা পার্থক্য, এই তিনটা। তাহলে এই তিনটা আমরা এনএসআইপি কিভাবে পার্থক্য করব? এনএসআইপি হচ্ছে ইয়াং উইমেনদের হয় সাধারণত, এটা মেলদের হয় ইউজুয়ালি, উইমেনদের, এবং ইয়াং এজে, এটা অ্যাডাল্ট যেমন 50 এর পরে, এটা ইয়াং, ভাইস ভার্সা সাইন। এবং এরা কিন্তু আইপিএফ কিন্তু নট অ্যাসোসিয়েটেড উইথ কানেক্টিভ টিস্যু ডিজিজ, বাট এনএসআইপি ইজ অ্যাসোসিয়েটেড উইথ কানেক্টিভ টিস্যু ডিজিজ। এবং এইখানে এইচআরসিটি মোর স্পেসিফিক, এখানে এইচআরসিটি লেস স্পেসিফিক, এবং এটার প্রগনোসিস খারাপ, এটার প্রগনোসিস ভালো, প্রগনোসিস গুড। এই জন্য বললাম যে আইপিএফ আর এনএসআইপি একটু ভাইস ভার্সা, সো এইগুলা ডিটেলস আপনাদের লাগবে না, এই ছকও লাগবে না। এই ছক যদি কেউ নোটস গুলা পড়ে ফেলেন, তাহলে আপনি প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমাদের যেহেতু এটা উইমেনদের হয়, এটার সাথে সিমিলার কি এটা, সো লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা উইমেনদের হবে, এটাও কানেক্টিভ টিস্যু ডিজিজ বা এইচআইভি সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, এই জন্য কিন্তু এটার সাথে এটা মিলিয়ে দেওয়া হয়েছে। সো এইগুলো আমাদের ডিটেলস লাগবে না, আমাদের খালি ক্লাসিফিকেশনটা আগে শেখেন না, আর যা যতটুকু বলেছি এতটুকু আগে ইনজেস্ট করেন। ওকে, সো এই হচ্ছে আমার ডিপিএলডি এর গ্রস ক্লাসিফিকেশন। আমরা একটু যদি ইনভেস্টিগেশন পোরশনে চলে যাই, যে হাউ ক্যান উই ইনভেস্টিগেট এ কেস অফ ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ। সো প্রথমে আমরা সিবিসি, ল্যাব ইনভেস্টিগেশন সিবিসি করব, সিরাম ক্যালসিয়াম করতে পারি, এলডিএইচ করতে পারি, এসি ইনহিবিটর করতে পারি, এসি এনজাইম করতে পারি, ইএসআর সিআরপি করব, এবং অটো ইমিউন স্ক্রিন করতে পারি। এগুলো হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন। সিবিসি করলে আপনি যদি সার্কোইডোসিস হয়, যেমন গ্র্যানুলোমেটাস ডিপিএলডি হয়, তাহলে লিম্ফোপেনিয়া পাবেন, পালমোনারি ইসিনোফিলিয়া পাবেন, পালমোনারি ইসিনোফিলিয়াতে, দ্যাট ইজ ড্রাগ রিঅ্যাকশনে, যে ড্রাগ কজ গুলোতে পাবেন, এবং হাইপারসেনসিটিভ নিউমোনাইটিসে নিউট্রোফিলিয়া পাবেন। সার্কোইডোসিস হলে সিরাম ক্যালসিয়াম বেশি পাবেন, কারণ এই যে এইটা কিন্তু সাররা ভাইবাদের ধরে যে সার্কোইডোসিসের পেশেন্টে কেন হাইপারক্যালসিমিয়া হয়। সার্কোইডোসিস একটা কি নন কেজেটিং গ্র্যানুলোমা না, এই গ্র্যানুলোমা থেকে আপনার গ্র্যানুলোমা ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে দেয়, এবং ক্যালসিয়াম বেশি অ্যাবজর্পশন। ওকে, সো সিরাম ক্যালসিয়াম মে বি এলিভেটেড ইন সার্কোইড, এবং এলডিএইচ, এটা অ্যাক্টিভ অ্যালভিওলাইটিসে এলডিএইচ বেশি পাবেন, এবং সিরাম এসি, এটাও আপনি সার্কোইডোসিস দেখেন, গ্র্যানুলোমাটাস ডিজিজে কত ফাইন্ডিং আমরা পেয়ে যাচ্ছি। এবং ইএসআর সিআরপি নন স্পেসিফিকলি রেস্ট, স্পেশালি ক্রিপ্টোজেনিক অর্গানিজম নিউমোনিয়া, আমি গত ক্লাসে যে স্লাইডে দেখেছি ওইখানে দেখবেন যে ইএসএন সিআরপি রেস্ট পাওয়া যায়। এবং যদি কানেক্টিভ টিস্যু ডিজিজ হয়, এই অটোইমিউন স্ক্রিন গুলো করেন, এসএলই টেস্ট গুলো করেন, রিউমাটয়েড আর্টারি টেস্ট গুলো করেন, এগুলো পাওয়া যাবে। রেডিওলজি আমরা চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান আমরা দেখে এসেছি। পালমোনারি ফাংশন, এটা আমরা কি দেখে আসছি না বলেন? পালমোনারি ফাংশন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। ব্রঙ্কোস্কোপি করলে আপনি কি পাবেন? এইখানে একটু দেখেন, এখানে একটু আমরা দেখবো যে ব্রঙ্কোস্কোপি, ব্রঙ্কিয়াল ভিলার লাভেজ, ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি। সো ব্রঙ্কিয়াল, এই মডালিটিস গুলো করা হয়।
এগুলো একটু খালি জাস্ট মাথায় রাখেন যে ব্রঙ্কোস্কোপিতে কি কি জিনিস করা হয়, এবং ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি ইন লাং বায়োপসি সিলেক্টেড কেসে করা হয়, এবং অ্যালাউস প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। আদার্স এর মধ্যে লিভার বায়োপসি করতে পারেন সার্কোইডোসিস আইডেন্টিফাই করার জন্য, ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন সার্কোইডোসিসে আপনি দেখতে পারেন। সো এই হচ্ছে আমার ইনভেস্টিগেশন প্যাটার্ন অফ ডিপিএলডি। নাও আমরা যদি একটু আইপিএফটা, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসটা একটু দেখি, আমাদের মোটামুটি ডিপিএলডি আর কিছুই লাগবে না, বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আইপিএফ। জাস্ট এ মিনিট। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস দেখেন লাংস এর কি অবস্থা দেখছেন, মোস্ট কমন কজ অফ ডিপিএলডি। দেখছেন লাংস এর কি অবস্থা, একদম পুরা ছোট ছোট রেটিকুলার নোডুলার শ্যাডিং হয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, so chest X-ray showing subpleural reticular opacities that increase from apex to base of the lung, apex থেকে base of the lungs এ বরঞ্চ আরো বেড়েছে। আচ্ছা, so IPF এটার আরো একটা নাম আছে, আগে বলা হতো ক্রিপ্টোজেনিক ফাইব্রোজিং অ্যালভিওলাইটিস। IPF কে আগে কি বলা হতো, ক্রিপ্টোজেনিক ফাইব্রোজিং অ্যালভিওলাইটিস বলা হতো, এবং দিস ইজ আ ক্রনিক লাং কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ ফাইব্রোসিস অফ দ্য ইন্টারস্টিশন অফ দ্য লাং, প্রোগ্রেসিভ ফাইব্রোসিস অফ দ্য ইন্টারস্টিশন অফ দ্য লাং। IPF টিপিক্যালি আমি বলেছি 50 বছরের উপরে, তাহলে এখানে 50 থেকে 70 এবং পুরুষদের হয়। NSIP ইয়াংদের হয় এবং উইমেনদের হয়। ক্লিয়ার? NSIP ইয়াংদের হয় এবং উইমেনদের হয়। ওকে, এই তথ্যগুলোই মনে রাখতে হবে। ফিচার্স, প্রোগ্রেসিভ এক্সারশনাল ডিসনিয়া, একদম টিপিক্যাল ডিপিএলডি যে ফিচারগুলো, ক্লাবিং, ড্রাই কাফ, ইন্সপাইরেটরি ক্র্যাকলস, এগুলা। স্পাইরোমেট্রি করলে আপনি রেস্ট্রিকটিভ পিকচার পাবেন। রেস্ট্রিকটিভ পিকচার সবাই জানেন, FEV1 রেশিও, FEV1 FBC রেশিও নরমাল অর ডিক্রিজড, এবং FEV1 FBC দুইটা ডিক্রিজ হবে। এবং ইমপেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, রিডিউসড গ্যাস ট্রান্সফার, এটা আপনাদের দেখি যে বলেছিলাম সকল পালমোনারি কন্ডিশন হচ্ছে রিডিউসড টিএলসি করবে এক্সেপ্ট পালমোনারি হিমোরেজ। ইমেজিং করলে, এই ইমেজিং থেকে কোশ্চেনটা আসে, এখানে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন ইমেজিং কি কোশ্চেন আসে, বায়োল্যাটারাল ইন্টারস্টিশিয়াল শ্যাডোইং, টিপিক্যালি যে স্মল, ইরেগুলার, পেরিফেরাল, এই তিনটা শব্দ মনে রাখতে হবে। স্মল, ইরেগুলার, পেরিফেরাল ওপাসিটিস, যেটাকে আমরা গ্রাউন্ড গ্লাস বলি, এটা হচ্ছে আর্লি ফিচার্স, এটা হচ্ছে ইনিশিয়াল ফিচার্স। আর লেটার প্রোগ্রেসিং টু হানিকমিং, হানিকমিং হচ্ছে লেট ফিচার। সো পরীক্ষা অনেক সময় দেয়, SBA তে দেয় যে ডিপিএলডি লেট ফিচার, লেট সিটি স্ক্যান ফিচার কি, তখন আপনি তো পড়ে গেলেন সিটি স্ক্যানের 4টা ফাইন্ডিং, কিন্তু জানতে হবে তো কোনটা আর্লি কোনটা লেট। লেট হচ্ছে হানিকম্বিং, ঠিক আছে, বা ইমেজিং এর লেট ফিচার হচ্ছে হানিকম্বিং, এইটার জন্য আমি এখানে দেখা। আর এছাড়া অ্যানা পজিটিভ পেতে পারেন 30% ক্ষেত্রে, রিমোটেড ফ্যাক্টর 10% ক্ষেত্রে পজিটিভ পেতে পারে। ম্যানেজমেন্ট, পালমোনারি রিহ্যাবিলিটেশন করতে হবে, এবং ভেরি ফিউ মেডিকেশনস শোন টু বেনিফিট। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট, পারফিনিডন, এটা মোটামুটি একটু ইমপ্রুভমেন্ট দেখায়, এবং মেনি পেশেন্ট উইল রিকোয়ার সাপ্লিমেন্টাল অক্সিজেন এন্ড ইভেন্চুয়ালি লাং ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এন্ড প্রগনোসিস ইজ ভেরি পুর, এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 3 থেকে 4 বছর। এই হচ্ছে আমার ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নিয়ে কথাবার্তা। Now let's go to the sarcoidosis. আমরা সবাই জানি যে সার্কোইডোসিস এ গ্রানুলোমাটাস লাং ডিজিজ, ঠিক কি না, নন কেজিয়েটিং গ্রানুলোমা ডেভেলপ করে। সো সার্কোইডোসিস আমরা যদি ডেফিনেশন করতে চাই, সো দিস ইজ এ মাল্টি সিস্টেম গ্রানুলোমাটাস ডিসঅর্ডার। গ্রানুলোমাটাস ডিসঅর্ডার যেটা মাল্টি, বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করে। সো সার্কোইডোসিস ইজ এ multi-system granulomatous disorder of unknown etiology that is characterized by presence of key granuloma, non-caseating granulomas. So sarcoidosis is a multi-system granulomatous disorder of unknown etiology that is characterized by presence of non-caseating, caseating না non-caseating, এটাই পরীক্ষায় কিন্তু বহুবার পরীক্ষায় আসছে। এবং সার্কোইডোসিস লাং ক্যান্সার, যেমন লাং ক্যান্সার, টিবি, সিওপিডি, এগুলো যেমন স্মোকিং এর সাথে অ্যাসোসিয়েটেড, বাট সার্কোইডোসিস ইজ less common, less frequently in smokers. I mean, it may be associated with common variable immunodeficiency. Clinical feature কিভাবে আমরা সার্কোইডোসিস কি পাবো? So sarcoidosis considered with other DPLDs এর মধ্যে সার্কোইডোসিস পাবেন গ্রানুলোমাটাস, এবং 90% cases affect the lung and the condition can involve almost any organ, এই জন্য বলা হয়েছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডারস। এবং সার্কোইডোসিসের একটা অ্যাকিউট ভ্যারাইটি, সার্কোইডোসিসের অ্যাকিউট ভ্যারাইটির নাম কি? লফগ্রেন সিনড্রোম। সার্কোইডোসিসের অ্যাকিউট ভ্যারাইটির নাম কি? লফগ্রেন সিনড্রোম। So Lofgren syndrome হচ্ছে acute illness of sarcoidosis characterized by erythema nodosum, peripheral arthropathy, uveitis, bilateral hilar lymphadenopathy, lethargy, and occasionally fever.
and is often seen in young women. ঠিক আছে, so these are the characteristic features of Lofgren syndrome এবং পার্টনে আসছে। ওকে, সো একটা সার্কোইডোসিসের পেশেন্টের যদি ইউরোথেমা নোডোসাম, আর্থ্রোপ্যাথি, ইউভাইটিস, চেস্ট এক্সেতে বাইলেটারাল হাইলার লিম্ফাডেনোপ্যাথি পাওয়া যায়, তো তখন আপনি চোখ বন্ধ করে বলে দিবেন দিস ইজ লফগ্রেন সিনড্রোম, দিস ইজ লফগ্রেন সিনড্রোম, দিস ইজ অ্যাকিউট ভ্যারাইটি অফ সার্কোইডোসিস, দিস ইজ অ্যাকিউট ভ্যারাইটি অফ সার্কোইডোসিস। এটা হচ্ছে অ্যাকিউট ভ্যারাইটি। এছাড়া আদার কি কি প্রেজেন্টেশন হতে পারে, এবং সিস্টেমিক ইনভলভমেন্ট, যেহেতু এটা মাল্টি সিস্টেমকে ইনভলভ করে, মাল্টি সিস্টেমকে ইনভলভ করার কারণে পেশেন্ট কি কি প্রেজেন্টেশন হতে পারে একটু আমরা দেখি। এই যে দেখেন এখানে আছে প্রেজেন্টেশন অফ সার্কোইডোসিস। তাহলে কি কি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে এবং অ্যাবনর্মাল রুটিন, এবং সার্কোইডোসিস কিন্তু কোনো চিকিৎসা নেই, সেলফ লিমিটিং ডিজিজ। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড দিব, স্টেরয়েড আমরা কোথায় দিব এটা আমরা দেখাবো। সো অ্যাসিম্পটোমেটিক অ্যাবনর্মাল রুটিন চেস্ট এক্সরে 30% ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অথবা অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট পাওয়া যেতে পারে। রেসপিরেটরি কিছু কনস্টিটিউশনাল নরমাল জ্বর ঠান্ডা কাশি থাকতে পারে। ইরিটেবল নোডোসাম 20 থেকে 30% ক্ষেত্রে। ওকুলার সিম্পটম ইউভাইটিস টিউবাইটিস 5 থেকে 10% ক্ষেত্রে। স্কিন সার্কয়েড দ্যাট ইজ লুপাস পার্নিও 5% ক্ষেত্রে পাওয়া যেতে পারে। সুপারফিশিয়াল লিম্ফোডেনোপ্যাথি প্রত্যেকটা পার্সেন্টেজ পড়তে হবে, পরীক্ষা আসতে পারে সবচেয়ে কমন কোনটা, সবচেয়ে কমন কোনটা 30% গুলো। আদার্স হাইপারক্যালসিমিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, ক্রনিয়াল নার্ভ পালসি, কার্ডিয়াক অ্যারিথমিয়া, নেফ্রোক্যালসিনোসিস, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সো দিস আর দ্য প্রেজেন্টেশন অফ সার্কোইডোসিস। হোয়াট আর দ্য পসিবল সিস্টেমিক ইনভলভমেন্ট, একদম ছবি দেখে দেখে। ব্রেইনে কি কি, প্যাকাইমেনিনজাইটিস, ডায়াবেটিস ইনসিপিডাস, স্পেসোকুপিং লেশন, চোখে কি অ্যান্টিরিউবেটিস, সিকা সিনড্রোম পরীক্ষা আসে। হোয়াট আর দ্য আই ফাইন্ডিংস অফ সার্কোয়েড, অ্যান্টিরিউবেটিস, সিকা সিনড্রোম। ওকে, ইলেকট্রিসিটি চলে গিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, আমি মোবাইল ডাটা অন করেছি, আমি ওটা দিয়ে রেকর্ড করে ফেলছি, অসুবিধা নেই। সো সার্কোইডোসিসের পেশেন্টের যদি আই ফাইন্ডিংস আসে যে অ্যান্টিরিউবেটিস, সিকা সিনড্রোম, আপনারা অ্যান্সার দিয়ে দিবেন। এবং জাস্ট এ মিনিট, এবং স্কিন ফাইন্ডিং এ দেখেন দিস ইজ লুপাস পার্নিও, দিস ইজ লুপাস পার্নিও, ওকে, দিস ইজ nasal cutaneous sarcoid বা লুপাস পার্নিও, ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দেখেন এই যে নেফ্রোক্যালসিনোসিস, রেনাল ফাইন্ডিং, হাইপারক্যালসিউরিয়া, রেনাল স্টোন, দিস ইজ ইরিথেমা নোডোসাম, প্রত্যেকটা। হার্ট ফাইন্ডিং, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট ব্লক, সাডেন ডেথ, বায়োলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি। সো এইভাবে প্রত্যেকটা আপনি পড়ে ফেলবেন, ওকে। এবং দেখেন এই যে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি, এই প্রত্যেকটাই সার্কোইডোসিসে হতে পারে, প্রত্যেকটাই। আচ্ছা, এখন দেখেন চেস্ট এক্সরে চেঞ্জেস, এইটা থেকেই পরীক্ষায় সিঙ্গেল বেস্ট সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে। তো স্টেজ 1 আপনি কিভাবে মনে করেন, অনলি বিএইচএল, বায়োলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি পাবেন। স্টেজ 2 বিএইচএল প্লাস ইনফিলট্রেট, বিএইচএল প্লাস ইনফিলট্রেট। তাহলে আমরা স্টেজ 2 মনে রাখি সহজে, একটা ফান্ডিং, দুইটা ফান্ডিং। স্টেজ 3 প্যারেনকেমাল ইনফিলট্রেট অনলি উইদাউট বিএইচএল, বিএইচএল নাই হয়ে যাবে। আর স্টেজ 4 পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করবে যখন, তখন আমরা বলি স্টেজ 4। সো দিস আর দ্য চেস্ট এক্সরে চেঞ্জেস ইন সার্কোইডোসিস এন্ড দে আর স্টেজিং, দে আর স্টেজিং, ওকে। আচ্ছা, আমরা কিভাবে সার্কোইডোসিসের পেশেন্টদের ইনভেস্টিগেট করতে পারি এবং চিকিৎসা কি, এটা আমরা পাস মেডিসিনের বই থেকে যদি একটু খেয়াল করি, একটু দেখেন। সার্কোইডোসিস ইনভেস্টিগেশন, এখানে একটু খেয়াল করি যে দেখেন সার্কোইডোসিস চেস্ট এক্সরে করলে যে এটাই আমি বলছিলাম, স্টেজ 0 নরমাল, স্টেজ 1 বিএইচএল, স্টেজ 2 বিএইচএল প্লাস ইন্টারস্টেশন ইনফিলট্রেট, স্টেজ 3 হচ্ছে অনলি ইনফিলট্রেট, স্টেজ 4 হচ্ছে ডিফিউজ ফাইব্রোসিস। আদার ইনভেস্টিগেশন স্পাইরোমেট্রি করলে আমরা জানি
যে রেস্ট্রিকটিভ ডিফেক্ট পাওয়া যাবে টিস্যু বায়োপসি, নন কেজিং গ্রানুলোমা, একদম জিস্ট কথা, এখানে কিন্তু কোনো আউল ফাউল কথা নাই। স্পাইরোমেট্রি করলে আপনি কি পাবেন? রেস্ট্রিকটিভ ডিফেক্ট। টিস্যু বায়োপসি করলে নন কেজিটিং গ্রানুলোমা। এবং গ্যালিয়াম 67 স্ক্যান নট ইউজড রুটিনলি, গ্যালিয়াম 67 স্ক্যান এটা নট ইউজড রুটিনলি, এটাও করা হয়। ঠিক আছে, সো দিস ইজ দ্য চেস্ট টেক্সট অফ সার্কোইডোসিস। ওকে, এই হচ্ছে আমার সার্কোয়েডের ইনভেস্টিগেশনস। এবং সার্কোইডোসিসের যেটা ইম্পর্টেন্ট, আমরা যদি ম্যানেজমেন্টটা খেয়াল করি, সার্কোইডোসিস কিন্তু দেখেন এখানে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার অফ আননোন এটিওলজি ক্যারেক্টারাইজড নন কেজিটিং গ্রানুলোমা, এই একটা লাইন থেকে কোশ্চেন আসে, এবং ইট ইজ কমন ইন ইয়াং অ্যাডাল্ট এন্ড পিপল অফ আফ্রিকান ডিসেন্ট। এবং সার্কোইডোসিস কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ, এমনি ভালো হয়ে যায় 95% ক্ষেত্রে। কিছু পেশেন্টের স্টেরয়েড লাগে, কাদের স্টেরয়েড লাগে এটা এমআরসিপি ডায়েট সহ এফসিপিএস বার্ডেন পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। দেখেন পেশেন্ট উইথ চেস্ট এক্সরে, কারো যদি কোনো পেশেন্টের যদি স্টেজ 2 অর 3 ডিজিজ থাকে, যারা সিমটোমেটিক, যেমন স্টেজ 2 হচ্ছে বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি এবং ইনফিল্ট্রেট পাবেন, আর স্টেজ 3 হচ্ছে অনলি ইনফিল্ট্রেট পাবেন, তাহলে এই সকল পেশেন্টের আপনার স্টেরয়েড লাগবে। এবং পেশেন্ট উইথ অ্যাসিমটোমেটিক এন্ড স্টেবল স্টেজ 2 or 3 ডিজিজ হু হ্যাভ অনলি মাইল্ড অ্যাবনর্মাল লাং ফাংশন ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার দরকার নাই। শুধু আপনি মনে রাখবেন পেশেন্ট উইথ চেস্ট এক্সরে স্টেজ 2 or 3 ডিজিজ, এদের ক্ষেত্রে আপনি স্টেরয়েড দিবেন। হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, আমরা বলেছি যে গ্র্যানুলোমা, এই নন কেজিটিং গ্র্যানুলোমা, এই গ্র্যানুলোমাটাই মূলত পেশেন্টের ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে, এই গ্র্যানুলোমার ভিতরে যে অ্যালভিউলার যে ম্যাক্রোফেজ থেকে ম্যাক্রোফেজিং ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে হাইপার ক্যালসিমিয়া করে। সো এই হাইপার ক্যালসিমিয়া যদি পাওয়া যায় স্টেরয়েড দিতে হবে। এছাড়া আই ইনভলভমেন্ট, এই যে আমরা বললাম যে অ্যান্টেরিয়র ইউভাইটিস, সিকা সিনড্রোম, এই আই ইনভলভমেন্ট যদি থাকে অবশ্যই আপনি পেশেন্টকে স্টেরয়েড দিবেন। এছাড়া হার্ট অথবা নিউরো ইনভলভমেন্ট থাকলো, আই ইনভলভমেন্ট, হার্ট ইনভলভমেন্ট বা নিউরো ইনভলভমেন্ট থাকলো, আপনি পেশেন্টকে স্টেরয়েড দিবেন। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন সার্কোইডোসিস। তাহলে চিকিৎসা মূলত স্টেরয়েড। এবং পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে যদি, যেমন আমরা যেটাতে বলেছি যে অ্যাকিউট ইলনেস, লভগ্রেন সিনড্রোম যেটা বলেছি, ওই লভগ্রেন সিনড্রোমে অনেক সময় পেশেন্টের ইরিথেমা নোডোসোমা আমরা জানি পেইনফুল, এই পেইনফুলের ক্ষেত্রে আপনি অনেক সময় এনএসএইড আপনি পেশেন্টকে দিতে পারেন, এনএসএইড আপনি পেশেন্টকে দিতে পারেন। ঠিক আছে, এইটুক মোটামুটি হচ্ছে আপনার সার্কোইডোসিসের বেসিক চিকিৎসার পার্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে ডেভিডসনে যদি আপনি খেয়াল করেন, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ মেথোট্রেক্সেট, তারপর অ্যাজাথায়োপ্রিন, টিএনএফ আলফা ইনহিবিটর, ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লো ডোজ থ্যালিডামাইড, এগুলা দিতে বলা হয়েছে যদি কিউটেনিয়াস সার্কোইড উইথ লিমিটেড পালমোনারি ইনভলভমেন্ট থাকে। ওকে, এবং যদি পেশেন্টের বয়স 40-এর উপর হয় এবং আফ্রো ক্যারিবিয়ান এথনিসিটি হয়, পারসিস্টেন্ট সিমটম 6 মাসের বেশি থাকে, মোর দেন 3 অর্গান ইনভলভমেন্ট হয়, লুপাস পার্নিও থাকে, এবং স্টেজ 3 or 4 চেস্ট এক্সরে থাকে, তখন এগুলো কিন্তু পুর প্রগনোসিস, এগুলো কিন্তু মানে বলা হয় যে লেস ফেভারেবল আউটকাম, এগুলো কি বলা হয়? লেস ফেভারেবল। এবং ইরিথেমা নোডোসাম থাকলে বরঞ্চ গুড প্রগনোসিস বলা হয়। ইরিথেমা নোডোসাম যদি থাকে এটাকে বলা হয় বরঞ্চ গুড প্রগনোসিস। মনে থাকবে এইটুকু। আমরা যদি একটু ডেভিডসনে খেয়াল করি, একটু ডেভিডসনে দেখেন, আমি যে কথাগুলো বললাম এইগুলা একদম জিস্ট কথাবার্তা। পেজ নাম্বার 610-এ সবাই চলে আসেন। 610 নাম্বার পেজে এইখানে একটা কথা দেখেন যে সার্কোইডোসিস পেশেন্টের কিন্তু যে CD4 CD8 রেশিও অল্টার হয়ে যায়, হ্যাঁ, ব্রঙ্কোঅ্যালভিউলার লাভেজ করে আপনি যদি দেখেন এটা অল্টার হয়ে যায়, এটা একটু মনে রাখতে পারেন। আর ম্যানেজমেন্ট পোরশনে আপনি এই যে অ্যাকিউট ইলনেস যদি এরকম থাকে, অ্যাকিউট ইলনেস এন্ড ইরিথেমা নোডোসাম শুড রিসিভ এনএসএইড, যদি ব্যথা থাকে এনএসএইড। এছাড়া মূলত প্রেডনিজোলন এন্ড প্রেডনিজোলন এটা বিভিন্ন ফর্মে দেওয়া যেতে পারে, ইনহেলড স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড, ওরাল স্টেরয়েড, বিভিন্ন ভাবে বিভিন্ন দেখা যায়। এইটা কোন জায়গায় কি দিব এইখানে একটু করবেন রিডিং। ওকে, আচ্ছা, ফিচার সাজেস্টিং এ লেস ফেভারেবল আউটলুক মানে পুর প্রগনোসিস, এটা পার্ট 1 এ আসে। সো বয়স 40-এর বেশি, আফ্রো ক্যারিবিয়ান এথনিসিটি, পারসিস্টেন্ট সিমটম 6 মাসের বেশি, মোর দেন 3 অর্গান ইনভলভমেন্ট, লুপাস পার্নিও, স্টেজ 3 or 4 চেস্ট, এগুলো হচ্ছে খারাপ। ইরিথেমা নোডোসাম থাকলে ভালো। ঠিক আছে, এবং দেখেন ইন পেশেন্ট উইথ সিভিয়ার ডিজিজ মেথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন এবং স্পেসিফিক টিএনএফ ইনহিবিটরস হ্যাভ বিন ইফেক্টিভ। সিভিয়ার ডিজিজ আপনি এই ইমিউনোসাপ্রেসিভগুলো ইউজ করতে পারেন। ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লো ডোজ থ্যালিডামাইড মে বি ইউজফুল ইন কিউটেনিয়াস সার্কিট। সো কিউটেনিয়াস সার্কিটের চিকিৎসা হচ্ছে যে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লো ডোজ। ওকে, তাহলে আমরা কখন স্টেরয়েড দিব, কখন ইমিউনোসাপ্রেসিভ দিব, আর এমনিতে কিন্তু সেলফ লিমিটিং ভালো হয়ে যায়। ওকে, এই হচ্ছে আমার সার্কোইডোসিস। এইটুক যদি না পড়ে যান তাহলে পরীক্ষার হলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো, সার্কোইডোসিসেরই কিছু ম্যানিফেস্টেশন আমরা দেখবো।
ফিচার গুলো তো আমরা মোটামুটি দেখেছি যে অ্যাকিউটে যে ইরেথিমা নোডোসাম বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনমিতে সুইঙ্গিং ফিভার পলিআর্থ্রাইটিস থাকলে এটাকে আমরা বলি লফগ্রেন সিনড্রোম। আর লুপাস পার্নিও হাইপারক্যালসিয়ামে তো বলেছি যে হাইপারক্যালসিয়ামে কেন হয় এটা এখানেও লিখে আছে দেখেন, ম্যাক্রোফেজ ইনসাইড দ্য গ্রানুলোমা কজ ইনক্রিজ কনভার্সন অফ ভিটামিন ডি টু ইটস অ্যাক্টিভ ফর্ম রিজাল্টিং ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন লিডিং টু হাইপারক্যালসিমিয়া। এখন আসেন সিনড্রোম অ্যাসোসিয়েটেড সার্কোইডোসিস, এইটা দেখবেন বিএসএম আপনি ওয়ার্ড করেন রাউন্ডে আপনাকে ধরবেই এবং পরীক্ষা আসতে পারে এবং এমআরসিপি পরীক্ষা কমনলি আসে লফগ্রেন সিনড্রোম কি, মিকুলিক সিনড্রোম কি, হিপফ্রোট সিনড্রোম কি। So Lofgren syndrome is an acute form of disease characterized by bilateral hilar lymphadenopathy, erythema nodosum, fever and polyarthralgia. It usually carries an excellent prognosis. So Lofgren syndrome excellent prognosis কেন, এখানে erythema nodosum আছে। ওকে, মিকুলিক সিনড্রোম এটা কি জিনিস, এটা হচ্ছে দেখেন দা ইনলার্জমেন্ট অফ প্যারোটিড এন্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডিউ টু সার্কোইডোসিস এর কারণে কোনো পেশেন্টে যদি প্যারোটিড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফুলে যায়, সাথে কেন সার্কোইডোসিস, টিউবারকুলোসিস ও লিম্ফোমার কারণে, তাহলে একটা সার্কোইডোসিসের পেশেন্টের অথবা টিউবারকুলোসিসের পেশেন্টের অথবা লিম্ফোমা পেশেন্টের যদি প্যারোটিড অথবা ল্যাক্রিমাল গ্ল্যান্ড সোয়েলিং পাওয়া যায় ওটা আমরা বলবো মিকুলিক সিনড্রোম। মিকুলিক সিনড্রোম, ঠিক আছে, এটা অনেক সময় শগরেন সিনড্রোমের সাথে ওভারল্যাপ করে। হিপফ্রোট সিনড্রোম এটাকে বলে ইউভিও প্যারোটিড ফিভার, এটা যদি বারবার না পড়েন আপনার কিন্তু মনে থাকবে না। সো হিপফ্রোট সিনড্রোম হচ্ছে ইউভিও প্যারোটিড ফিভার, ইউভিও প্যারোটিড ফিভার। সো দেয়ার ইজ প্যারোটিড ইনলার্জমেন্ট, ফিভার and uveitis. There is parotid enlargement, fever and uveitis. কি বললাম, parotid enlargement, fever, uveitis, secondary sarcoidosis. তাহলে সার্কোইডোসিস পেশেন্টের শুধু প্যারোটিড এন্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড মিকুলিক, সার্কোইডোসিস পেশেন্টের প্যারোটিড এন্লার্জমেন্টের সাথে জ্বর আছে, ইউভেটিস আছে, হিপফ্রোট সিনড্রোম। ঠিক আছে, লফগ্রেন সিনড্রোম, মিকুলিক সিনড্রোম, হিপফ্রোট সিনড্রোম, এইটা যাতে ভুল না হয়। ওকে, নাও লেটস সি the very important box for part 1, respiratory complication of connective tissue disease. So connective tissue disease কি আছে, rheumatoid arthritis, SLE, systemic sclerosis, dermatomyositis, granulomatosis with polyangiitis, granulomatosis with polyangiitis. So এই disorder গুলা এই কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার গুলো রেসপিরেটরি কি প্রবলেম হতে পারে পরীক্ষায় প্রায়ই আসে। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখেন এয়ারওয়ে, প্যারেনকিমা, প্লিউরা, ডায়াফ্রাম আলাদা আলাদা ভাগ করছে। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখেন এয়ারওয়েতে ব্রঙ্কাইটিস, অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস, ক্রিকোয়েরিটিনোড আর্থ্রাইটিস, সবগুলা মনে রাখতে হবে। এবং প্যারেনকিমাতে পালমোনারি ফাইব্রোসিস, নোডিউল। এই যে এখানে আপার লোব লিখছে এইটা ভুল, এইটা এখানে ডেভিডসনের ভুল আছে, এইটা হলো লোয়ার লোব ফাইব্রোসিস, লোয়ার লোব ফাইব্রোসিস। ঠিক আছে, আমি কেন লোয়ার লোব ফাইব্রোসিস সূত্রটা শিখাবো, এবং প্লুরাতে প্লিউরাসি, ফিউশন, নিউমোথোরাক্স, পুর ভেনাইন, তাহলে প্রত্যেকটা এভাবে পড়ে ফেলবেন। এখন আমি যেটা বলবো যে পরীক্ষায় এই চার্ট তো আপনি পুরোটা এখান থেকে রিডিং করলেন, আমি যেটা দেখাবো এটাই হচ্ছে পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে দেখেন আমি যেটা দেখেছি আপার লোব এন্ড লোয়ার লোব ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস। এই যে দেখেন এই চার্টটা একটু খেয়াল করেন যে ফাইব্রোসিস প্রিডমিনেন্টলি অ্যাফেক্টিং দ্য আপার জোন, ফাইব্রোসিস প্রিডমিনেন্টলি অ্যাফেক্টিং দ্য লোয়ার জোনস। তো আমি লোয়ার জোনটা সবসময় সবাইকে এনকারেজ করি মনে রাখার জন্য। ড্রাগ কজ, আমি যে 4টা ড্রাগের নাম আপনাদেরকে বলেছি, আমিও ধরুন ব্লিওমাইসিন, মেথোট্রেক্সেট, এই ড্রাগ কজ সাথে অল কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারস, অল কানেক্টিভ টিস্যু এক্সেপ্ট অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার যতগুলো আছে সবাই লোয়ার লোব ফাইব্রোসিস করে এক্সেপ্ট এস করে আপার লোব ফাইব্রোসিস। ঠিক আছে, তাহলে আর এস এল এগুলো সব লোয়ার লোব ফাইব্রোসিস। ডেভিডসনে কিন্তু এটাই ভুল দেয়া আছে যে এখানে আপার দেয়া আছে, এটা কিন্তু লোয়ার হবে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অনলি এস আপার লোব ফাইব্রোসিস করে, অনলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসটা আপার লোব ফাইব্রোসিস করে, আর বাকি যত কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার আছে সব লোয়ার লোব ফাইব্রোসিস করে। এছাড়া ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এবং অ্যাসবেস্টোসিস, এই 4টা কজ হচ্ছে লোয়ার জোন। আর বাকি যত সিস আছে যেমন হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস, কোলোরাকার নিউমোকনিউকোনিসিস, সিলিকোসিস, সার্কোইডোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, হিস্টিওসাইটোসিস, টিউবারকুলোসিস, হিস্টোপ্লাজমোসিস, সব করে আপার জোন। সো আমরা লোয়ার জোনটা মনে রাখবো বেশি বেশি। লোয়ার জোনটা আমি এই নিউমোনিকটাই সবাইকে শিখিয়ে দিই যে ড্রাগ, 1 নম্বর হচ্ছে অল ড্রাগ, যে ড্রাগ গুলা ফাইব্রোসিস করে ড্রাগ কজ। 2 নম্বর হচ্ছে কানেক্টিভ টিস্যু, সিটি ডিজিজ এক্সেপ্ট অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সিটি ডিজিজ এক্সেপ্ট অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, আইপিএফ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আইপিএফ প্লাস অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টোসিস। এই কজগুলো হচ্ছে ফাইব্রোসিস এফেক্টিং দ্য লোয়ার জোনস। ঠিক আছে, ওকে, এইগুলো বাদে বাকি সব আপার জোন। ভেরি ইম্পর্টেন্ট, এইটা থেকে পরীক্ষায় একটা কোশ্চেন পাবেনই, সিঙ্গেল বেস্টও পাতে পারেন অথবা
ইস্যু পেতে পারেন, এমসিকিউ তো রেগুলারলি পাবেন। ওকে, সো দিস আর দ্য আপার লোব এন্ড লোয়ার লোব পালমোনারি ফাইব্রোসিস, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। ওকে, নাও আমরা একটু এই যে এখানে কানেকটিভ টিস্যু ডিজিজ একটা বললাম, গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, আমরা এইটা একটু দেখবো। হ্যাঁ, যে গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস জিনিসটা কি। হ্যাঁ, সো এই গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস এর সাথে যেটা আরেক নাম উইজনার্স গ্র্যানুলোম্যাটোসিস, এটার সাথে আপনার চার্গিস্টো সিনড্রোমের সাথে সবচেয়ে, যেটা ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস ইন্ডিকেট করে। সো জিপিএ এটা হচ্ছে গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস যেটা উইজনার্স, আর এটা হচ্ছে ইজিপিএ ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস, এটা হচ্ছে চার্গিস্টো সিনড্রোম। ক্লিয়ার? সো আমরা যদি দুইটার বেসিক ডিফারেন্স একটু এই ছবিটা খেয়াল করি, দেখেন একটু আমি আপনাদেরকে অ্যানোনেট করে দেই, সেটা হচ্ছে মনে রাখতে হবে সিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা, সিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা। সো সিয়াঙ্কা and প্রিয়াঙ্কা, ক্লিয়ার? সিয়াঙ্কা সিজিপিএ ভুল যাতে না হয়, প্রিয়াঙ্কা ইজিপিএ। এটা হচ্ছে ইওসিনোফিলিক গ্র্যানুলোমাটাস পলিঅ্যাঞ্জাইটিস, আর সিয়াঙ্কা সিজিপিএ, সি ফর সিয়াঙ্কা, এটা সি দিয়ে কিছুই না, আর জিপি দিয়ে গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। ওকে, যেটা আরেক নাম উইজনার্স গ্র্যানুলোম্যাটোসিস। সো এটা যেহেতু প্রিয়াঙ্কা পজিটিভ, সো প্রিয়াঙ্কার কোথায় সমস্যা? প্রিয়াঙ্কার বুকে সমস্যা, অ্যাজমা। প্রিয়াঙ্কার কোথায় সমস্যা? বুকে সমস্যা আর নাকের সমস্যা, সাইনোসাইটিস। ঠিক আছে, সো প্রিয়াঙ্কার বুকে সমস্যা, সাইনোসাইটিস, ডিজনি, অ্যাজমা। এই ওয়েজনার্স এবং চার্গিস্টো সিনড্রোম দুইটাই কিন্তু ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, দুইটাই ভাস্কুলাইটিস, দুইটাই সাইনোসাইটিস থেকে, দুইটাই ডিজিজে থাকে। কিন্তু অ্যাজমা কার থাকে? অ্যাজমা থাকে চার্গিস্টো সিনড্রোম, ইওসিনোফিলিয়া থেকে চার্গিস্টো সিনড্রোম। অ্যাজমা থাকলে তো ইওসিনোফিলিয়া থাকবে, এবং এটা প্রিয়াঙ্কা পজিটিভ। সো আমরা নরমালি বলি যে প্রিয়াঙ্কার বুকে সমস্যা, অ্যাজমা। আর সিয়াঙ্কা যেটা ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিস, সিয়াঙ্কার হচ্ছে কিডনিতে সমস্যা, রেনাল ফেলিউর এবং এপিস্টেক্সিস হিমোপটাইসিস। ঠিক আছে, কিডনিতে সমস্যা, ব্লিডিং হয়, এপিস্টেক্সিস, রেনাল ফেলিউর। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বেসিক ডিফারেন্স, যে সিয়াঙ্কার কিডনিতে সমস্যা, প্রিয়াঙ্কার বুকে সমস্যা, অ্যাজমা, এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু গ্রস জিনিস ফিচার গুলো দেখি। গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, যেটা ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিস, এটা অটোইমিউন কন্ডিশন এবং অ্যাসোসিয়েটেড উইথ নেক্রোটাইজিং গ্র্যানুলোম্যাটাস ভাস্কুলাইটিস অ্যাফেক্টিং বোথ আপার এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কিডনিস। তাহলে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, দেখেন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এপিস্টেক্সিস হিমোপটাইসিস, আপার এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ডিসনিয়া করতে পারে, এবং কিডনি রেনাল ফেলিউর। এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে দেখেন ডিসনিয়া, হিমোপটাইসিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ফাইন্ডিং গুলো হচ্ছে এপিস্টেক্সিস, সাইনোসাইটিস, নাসাল ক্রাস্টিং, এগুলোতে ভুল না হয়। তাহলে আমরা সিয়াঙ্কা যেটা ওয়েজনার্স বা গ্র্যানুলোম্যাটাস পলিঅ্যাঞ্জাইটিস মনে রাখবো কিভাবে? আপার রেসপিরেটরি প্রবলেম, লোয়ার রেসপিরেটরি প্রবলেম, কিডনিতে প্রবলেম। তাহলে আপার রেসপিরেটরি কি সমস্যা? এপিস্টেক্সিস, সাইনোসাইটিস, নাসাল ক্রাস্টিং। লোয়ার রেসপিরেটরি কি সমস্যা? ডিসনিয়া, হিমোপটাইসিস। ঠিক আছে, এবং কিডনিতে কি সমস্যা? আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং এখানে কোনো ইমিউন ডিপোজিট হয় না, এই জন্য পসি ইমিউন। স্যাডল শেপ নোজ ডিফর্মিটি, এছাড়াও ভাস্কুলারি ক্র্যাশ, আই ইনভলভমেন্ট, প্রোপটোসিস, ক্রেনিয়াল নার্ভ লেশনস, এগুলো পাওয়া যেতে পারে। ইনভেস্টিগেশন করলে সিয়াঙ্কা 90% ক্ষেত্রে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয়াঙ্কাও এখানে 25% ক্ষেত্রে পজিটিভ হয়। বাট প্রিয়াঙ্কা মূলত পজিটিভ হয় চার্গিস্টো সিনড্রোমে, সিয়াঙ্কা মূলত পজিটিভ হয় ওয়েজনার্সে। ঠিক আছে, চেস্ট এক্সরে হোয়াইট ভ্যারাইটি অফ প্রেজেন্টেশন ইনক্লুডিং ক্যাভিটেটিং লেশন, রেনাল বায়োপসি। ক্যাভিটেটিং লেশন আমরা কিন্তু ক্যাভিটেটিং লেশন একটা ডিডিতেও দেখে আসছি, ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিস। ক্লিয়ার? সো রেনাল বায়োপসি, এপিথেলিয়াল ক্রিসেন্ট, সো দিস ইজ ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা আরপিজিএন। ম্যানেজমেন্ট স্টেরয়েড, সাইক্লোফোসফামাইড 90% রেসপন্স করে, প্লাজমা এক্সচেঞ্জ এন্ড মিডিয়ান সার্ভাইভাল 8 থেকে 9 ইয়ার্স। সো এই যে ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিস দেখাই দিয়েছে, আশা করি চার্গিস্টো সিনড্রোমও সবাই পারবেন। ঠিক আছে, চার্গিস্টো সিনড্রোম সবার আগে মনে রাখবেন বুকে সমস্যা, আর ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিসে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং কিডনিতে সমস্যা। সো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এপিস্টেক্সিস, সাইনোসাইটিস, নাসাল ক্রাস্টিং। লোয়ার রেসপিরেটরির মধ্যে হচ্ছে ডিসনি, হিমোপটাইসিস। কিডনিতে হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, সো আমরা এখন
এখান থেকে তো সিজিপিএ যেটা গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জেটিসটা দেখলাম, এখন ইজিপিএ ইউসিনোফিলিক গ্রানুলোমেটোসিসের আরেক নাম হচ্ছে চার্গিস্টো সিনড্রোম, এইটা আমরা ডেভিডসন থেকে দেখি। সো ডেভিডসনে আপনারা চলে আসেন পালমোনারি ইউসিনোফিলিয়ার মধ্যে। পালমোনারি ইউসিনোফিলিয়ার দুইটা কজ আছে, এক্সট্রিনজিক এটাকে যেখানে কারণ জানা যায়, ইন্ট্রিনজিক দ্যাট ইজ ইডিওপ্যাথিক বা আননোন কজ। ইডিওপ্যাথিক বলা যায় না, কজ আননোন। সো এক্সট্রিনজিক এর মধ্যে যে হেলমিন্থ কজিং পালমোনারি ইউসিনোফিলিয়া, এই যেটা পরীক্ষা পার্টন আছে অ্যাসকারিস টক্সোকোরা ফাইলেরিয়া, এই তিনটা হেলমিন্থ মূলত পালমোনারি ইউসিনোফিলিয়া করে। হোয়াট আর দ্য ড্রাগ কজিং? এখানে 4টা ড্রাগ আছে, পরের পেজের 6 আরো অনেক ড্রাগ আছে, যেমন নাইট্রোফিউরান্টুইন, প্যারাঅ্যামিনোস্যালিসিলিক অ্যাসিড, সালফাসালাজিন, imipramine, chloropramide, chloropropamide, and phenylbutazone. So these are the drug causing pulmonary eosinophilia. Fungi, তাহলে ড্রাগ গুলা যে সালফাসালাজিন, এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, নাইট্রোফিউরান্টুইন, প্যারাঅ্যামিনোস্যালিসিলিক অ্যাসিড, ক্লোরোপ্রোমাইড, ফিনালবিউটাজোন, ফাঙ্গাস অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, দ্যাট ইজ এবিপিএ। আমরা এই চ্যাপ্টার আজকে শুরুই করেছি এবিপিএ দিয়ে, এবিপিএ তে ইওসিনোফিলিয়া পেয়েছি। এবং ইন্ট্রিনজিক কজের মধ্যে দেখেন ক্রিপ্টোজেনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া, ইওসিনোফিলিক এই যে গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জেটিস, দ্যাট ইজ ইজিপিএ, যেটাকে বলা হয় চার্গিস্টো সিনড্রোম। এবং চার্গিস্টো সিনড্রোমে যে বুকে সমস্যা, অ্যাজমা, পেরিফেরাল ব্লাড ইওসিনোফিলিয়া, মনোনিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি পাবেন, পালমোনারি ইনফিলট্রেট পাবেন, সাইনাসাইটিস তো দুইটাতেই কমন, ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস পাবেন বায়োপসি করলে। এছাড়াও হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম এবং পলিআর্টারিটিস নোডোসা, এটা হচ্ছে মিডিয়াম সাইজড ভেসেল ভাস্কুলাইটিস, এইগুলো হচ্ছে পালমোনারি ইওসিনোফিলিয়ার কারণ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। Now let's go to the next page. Goodpasture syndrome, আমরা একটা সিনড্রোম পাবো এখানে, Goodpasture's disease। এই Goodpasture disease এটাও পরীক্ষায় আসে। জাস্ট এ মিনিট, আমি দেখি আপনাদের Goodpasture disease আসেন। Goodpasture disease কিন্তু আমরা অলরেডি রেনাল সিস্টেমে আপনাদেরকে আবারও পড়ানো হবে। সো Goodpasture সিনড্রোম দেখেন, পালমোনারি হেমোরেজ সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিস। শুধু কোনো পেশেন্ট যদি হেমোপটাইসিস এবং হেমাচুরিয়া নিয়ে আপনার আসে, সবার আগে আপনি Goodpasture সিনড্রোম চিন্তা করবেন। এরপরে আপনি এই যে ওয়েজনার্স গ্রানুলোমেটোসিস, যেহেতু ওয়েজনার্স গ্রানুলোমেটোসিস আমরা একটু আগে দেখলাম যে আপার রেসপিরেটরি, লোয়ার রেসপিরেটরি হিমোপটাইসিস এবং কিডনিতে প্রবলেম থাকতে পারে। সো 1 নম্বর ডিফারেন্সিয়ালস হচ্ছে, একটা পেশেন্ট যদি হিমোপটাইসিস এবং হেমাচুরিয়া নিয়ে আসে, 1 নম্বর আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে Goodpasture সিনড্রোম। 2 নম্বর মনে রাখতে পারেন আপনি ওয়েজনার্স গ্রানুলোমেটোসিস, তারপরে এসএলই বা লুপাস নেফ্রাইটিস। এই 3টা ডিডি কমনলি স্যাররা পরীক্ষার হলে শুনতে চায়। ঠিক আছে, এখানে মূল ঘটনা ঘটেছে ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডিসটা bind to the glomerular or alveolar basement membrane। ঠিক আছে, এবং এইখানে এই অ্যান্টিবডিটা এই গ্লোমেরুলার এবং অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেনের আলফা 3 গ্লোবুলিন চেইন সিমিলার থাকার কারণে দুইটাতে বাইন্ড করে এবং দুইটাতে ম্যানিফেস্ট করে। ঠিক আছে, সো পেশেন্ট এই যে দেখবেন যে হিমোপটাইসিসের সাথে রেনাল হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি। সো এই হচ্ছে Goodpasture ডায়াগনোসিসের মূল কাহিনী। নাও লেটস সি হোয়াট আর দ্য ড্রাগ কজিং পালমোনারি ফাইব্রোসিস। একটু আগে আপনাদেরকে বললাম ABMN। সো A ফর অ্যামিওদারন, B ফর ব্লিওমাইসিন, এবং এক্সট্রা আরো বি যদি মনে রাখতে পারেন বুসালফান, মেথোট্রেক্সেট, এন দিয়ে এই চারটা হচ্ছে কমন। এছাড়াও আপনি সালফাসালাজিন, সালফোনামাইড সবকিছু অনেক পাবেন, এমআরসিবির বই যদি ঘাটেন অনেক পাবেন। সো এই চারটা আমরা মনে রাখবো যে ব্লিওমাইসিন, মেথোট্রেক্সেট, অ্যামিওদারন, নাইট্রোফিউরান্টুইন, এই চারটাই কমনলি পরীক্ষা আসে। These are the drug causing pulmonary fibrosis. Now let's see drug induced respiratory disease। এই যে এটা আমাদের সময় 2015 সালে এসবি তে আসছিল যে নন কার্ডিওজেনিক পালমোনারি ARDS এর কমন কজ কি, আমাদের অ্যানসার ছিল স্ট্রেপ্টোকাইনাস। সো ARDS দ্যাট ইজ নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা করবে কারা কারা? হাইড্রোক্লোরোথায়াজাইড, থ্রম্বোলাইটিক্স এর মধ্যে স্ট্রেপ্টোকাইনাস, IV বিটা অ্যাগনিস্ট দ্যাট ইজ ফর প্রিম্যাচুর লেবার, IV বিটা অ্যাগনিস্ট, এবং অ্যাসপিরিন এন্ড ওপিয়েটস যদি ওভারডোজ দেওয়া হয়। সো দিস আর দ্য ড্রাগ কজিং নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। আচ্ছা, নন ইওসিনোফিলিক অ্যালভিওলাইটিস দরকার নাই, পালমোনারি ইওসিনোফিলিয়ার ড্রাগ গুলা আমরা ওইখানে কিছু পাইছি, এখানে আরো অনেক দেয়া আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল, নাইট্রোফিউরান্টুইন, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, নালোডিক্সিক। জয়েন্ট ডিজিজে ড্রাগ গুলো ব্যবহার করা হয়। সাইটোটক্সিক কিছু ড্রাগস আছে, সাইকোট্রপিক কিছু ড্রাগ আছে, কিছু আছে অ্যান্টি কনভালসেন্ট যেমন ফিনাইটিন, কার্বামেজাপিন, কিছু আছে সালফাসালাজিন, ন্যাডোলল। এই সবগুলো পালমোনারি ইওসিনোফিলিয়া করতে পারে, এটা একটু রিডিং করবেন। আচ্ছা, পরীক্ষা যেটা আসে অ্যাজমাতে কোন কোন ড্রাগ ব্যবহার করা যায় না, বিটা ব্লকার, কোলিনার্জিক অ্যাগনিস্ট, অ্যাসপিরিন, অ্যাসিড,
ট্যামোক্সিফেন, ডাইপেরিডামল। আমরা এই কয়টাই খালি জানি, কিন্তু ট্যামোক্সিফেন, ডাইপেরিডামল আমাদের অনেক সময় মনে থাকে না। সো দিস আর দ্য ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা, বা অ্যাজমাতে এই জিনিসগুলা সাধারণত অ্যাজমায় এই ড্রাগগুলো অ্যাজমা আরো বাড়ায় দেয়। ওকে, ড্রাগ ইনডিউসড অ্যাজমা। ওকে, এবং ড্রাগ কজিং প্লুরাল প্রবলেম, প্লুরাল ডিজিজ, ব্রোমোক্রিপ্টিন, অ্যামিওদারোন, মেথোট্রেক্সেট, মেথিসাইজেট, ইসের মতনই আর কি, অনেকটা প্রথমে যে ড্রাগগুলো পড়েছে ওগুলোর মতনই। এছাড়াও ফিনাইটুইন, হাইড্রোলাইজিন, আইসোনিয়াজেট করতে পারে। ঠিক আছে, সো দিস আর দ্য ড্রাগ ইনডিউসড রেসপিরেটরি ডিজিজ। ওকে, নেক্সট go to the page number 613, rare interstitial lung disease। শুধু নামগুলা রিডিং পড়ে যাবেন। ইডিওপ্যাথিক পালমোনারি হেমোসিডারোসিস, alveolar proteinosis, Langerhans histiocytosis, neurofibromatosis, alveolar microlithiasis, lymphangioleiomyomatosis, pulmonary tuberous sclerosis. So these are the rare interstitial lung disease. Okay, these are the rare interstitial lung disease. Okay, now let's see the occupational asthma. occupational asthma এখান থেকে এমআরসিপি তে বেশি আসে, এফসিপিএস পার্ট 1 এ আমাদের একটু কম আসে। occupational asthma কিভাবে ডায়াগনোসিস করতে হয় অ্যাজমা চ্যাপ্টারে আমরা যখন পড়াই তখন বলেছি। এখানে শুধু আমরা দেখব যে মোস্ট ফ্রিকোয়েন্টলি রিপোর্টেড এজেন্ট গুলা কি কি: আইসোসায়ানেট, ফ্লাওয়ার এন্ড গ্রেইন ডাস্ট, কলোফোনিয়ান ফ্লাক্স, ল্যাটেক্স, এনিমেল অ্যালডিহাইড ডাস্ট। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আইসোসায়ানেট, এটা সিঙ্গেল বেস্টে আসলে এটা। এবং ওয়ার্কার্স যদি পরীক্ষা আসে, ওয়ার্কার্স মোস্ট কমনলি রিপোর্টেড টু occupational asthma একটা হচ্ছে পেইন্ট স্প্রেয়ার, baker and pastry maker, nurse, chemical workers. So these are the agent causing occupational problem. Next page চলে আসেন, lung disease caused by exposure to the inorganic dust. So এখানে কোল ডাস্ট আছে, সিলিকা আছে, অ্যাসবেস্টস আছে, আয়রন অক্সাইড, টিন অক্সাইড, বেরিলিয়াম। ঠিক আছে, এই সবগুলাই লাং ডিজিজ করতে পারে। পরীক্ষা সবচেয়ে বেশি আসে অ্যাসবেস্টস রিলেটেড লাং ডিজিজ, তাহলে প্লিউরাল প্ল্যাক, প্লিউরাল থিকেনিং, pleurisy, carcinoma of the lung, interstitial fibrosis, mesothelioma. These are the asbestos related lung disease. এইটাই বারবার পরীক্ষা আসে এবং স্যারদের এটাই খুব বেশি পছন্দ। এবং অ্যাসবেস্টস হচ্ছে লাং ক্যান্সারের জন্য ফ্যাক্টর 5, স্মোকিং হচ্ছে ফ্যাক্টর 10। অ্যাসবেস্টস এবং স্মোকিং একসাথে হলে কত হয়? 50 গুণ বেশি রিস্ক থেকে যায় লাং ক্যান্সারের। নাও নেক্সট চলে আসেন পেজ নাম্বার 616, 616 নম্বর পেজে চলে আসেন সবাই। 16 নম্বর পেজে দেখেন এক্সাম্পল অফ লাং ডিজিজ কজড বাই অর্গানিক ডাস্ট। তাহলে এইভাবেই কোশ্চেনটা আসবে, অর্গানিক ডাস্ট দিয়ে কি কি লাং? ফার্মার্স লাং, বার্ড ফেন্সিয়ার লাং, মল্ট ওয়ার্কার লাং, চিজ ওয়ার্কার লাং, ম্যাপলবার্গ স্ট্রিপার লাং, সেক্সোফোন প্লেয়ার্স লাং, বাইসিনোসিস এন্ড ইনহেলেশন বা হিউমিডিফায়ার ফিভার, এগুলো হতে পারে। কিন্তু পরীক্ষায় সবগুলোর নাম তো জানলেন, ফার্মার্স লাং এর অর্গানিজমটা জানতে হবে, স্যাকারোপলিসপোরা রেক্টিভার গুলা, যেটাকে আগে বলতো মাইক্রোপলিসপোরা ফেনি অথবা অ্যাসপারজিলাস ফিউমিগেটাস দিয়ে হয়। বার্ড ফেন্সিয়ার লাং, এভিয়াম সিরাম প্রোটিন, এবং মল্ট ওয়ার্কার লাং, অ্যাসপারজিলাস ক্লাভারাস। এই তিনটেই মূলত আমাদের লাগবে, এই তিনটার অর্গানিজম বা এজেন্ট আপনি লাগবেন। বাকিগুলো যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখি যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস এর আরেক নাম হচ্ছে এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস হচ্ছে এর আরেক নাম। এই টপিকসটা আমরা এমআরসিপির জন্য ইম্পর্টেন্ট, আমাদের এফসিপিএস পার্টের জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমরা একটু যদি এইখান থেকে গেলে একটু দেখে যাই, এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস আমাদের এমআরসিপির যে বইটা আছে এখান থেকে আমরা একটু গ্রস জিনিসগুলো দেখে যাই। সো এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস এর আরেক নাম হচ্ছে hypersensitivity pneumonitis caused by hypersensitivity induced lung damage due to variety of inhaled organic particles. এবং এটা হচ্ছে দুই ধরনের হাইপারসেনসিটিভিটি, আপনি एग्जांपल পাবেন টাইপ 3 এন্ড টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। টাইপ 3 হাইপারসেনসিটিভিটি হচ্ছে অ্যাকিউট এবং টাইপ 4 টা হচ্ছে ডিলেইড hypersensitivity. So type 3 hypersensitivity দেখেন, it is largely caused by immune complex mediated tissue damage type 3, এবং although delayed hypersensitivity type 4 is also thought to play a role in extrinsic allergic alveolitis in chronic phase. So acute phase আমরা type 3 আর chronic phase type 4 hypersensitivity ধরবো। Example, bird fancier's lung, avian protein from bird droppings, farmer's lung, Saccharopolis rectivergula, malt workers, Aspergillus clavatus, mushroom workers lung, thermophilic actinomyces। আমরা একটু আগে যে ক্লাসিফিকেশনটা বললাম ওই ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমরা এই एग्जांपल গুলো তুলে নিয়ে এসেছি, এবং এই एग्जांपल দুটো বেশি আসে, মল্ট ওয়ার্কার জীবাণুটা, ফার্মার্স লাং এর জীবাণুটা, এই দুটো যাতে ভুল না হয়। স্যাকারোপলিসপোরা রেক্টিভারগুলা এবং মল্ট ওয়ার্কারস এর মধ্যে অ্যাসপারজিলাস ক্লাভাটাস। প্রেজেন্টেশনে যে অ্যাকিউট এন্ড ক্রনিক দুই ভাগে ভাগ, অ্যাকিউট হচ্ছে প্রথম 4 থেকে 8 ঘন্টার মধ্যে ডিজনিয়া, ড্রাই কাপ ফিভার, এবং এইসব হিস্ট্রি তো আসবে না, প্রেজেন্টেশন তো আসবে না, একবার খালি রিডিং পড়ে যাবেন যে লিথার্জি, ডিজনিয়া, প্রোরেক্টিভ অফ এন্ডোক্রাইন, ইনভেস্টিগেশন করলে
এই ইমেজিং করে যে আপার এন্ড মিড জোন ফাইব্রোসিস পাওয়া যাবে। আপার এন্ড মিড জোন ফাইব্রোসিস, আমরা কিন্তু লোয়ার লোব ফাইব্রোসিস, আপার লোব ফাইব্রোসিস কজ পড়ে আসি। লোয়ার লোব ফাইব্রোসিস অলওয়েজ রিমেম্বার চারটা জিনিস: ড্রাগ, কানেকটিভ টিস্যু ডিজিজ এক্সেপ্ট এস, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, অ্যাসবেস্টোসিস, আর বাকি সব যা আছে সব হচ্ছে আপার লোব ফাইব্রোসিস। সো এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এটা আপার লোব ফাইব্রোসিস। কোনো ইওসিনোফিলিয়া পাওয়া যাবে না। আইজিজি অ্যান্টিবডিজ পাইতে পারেন, ব্রঙ্কিয়ালভিউলার লাভেজ করলে লিম্ফোসাইটোসিস পাইতে পারেন। ম্যানেজমেন্ট হচ্ছে প্রেসিপিটেটিং ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবে, ওরাল স্টেরয়েড। ঠিক আছে, এই হচ্ছে এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিসের একটু গ্রস কথা, একটু এখান থেকে অর্গানিজম গুলা মাথায় রাখেন। আচ্ছা, নেক্সট পেজে চলে আসেন, পেজ নাম্বার 617। এই 617 নাম্বার পেজে একটা বক্স আছে, ছোট্ট বক্স, যে প্রেডিক্টিভ ফ্যাক্টরস ইন দ্য আইডেন্টিফিকেশন অফ হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস। এইটু একটু রিডিং করে নেন, এটা একদম বেগ কথাবার্তা, যে এক্সপোজার টু নোন অফেন্ডিং অ্যান্টিজেন, এবং যে যে অর্গানিজম গুলো বললাম ওইগুলা, রিকারেন্ট এপিসোডস অফ সিমটম, যে সিমটম গুলো দেখালাম, এবং রিকারেন্ট প্রেসিপিটেটিং অ্যান্টিবডিজ পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এটা ফাইব্রোটিক লাং ডিজিজ এবং ইন্সপার্টেড ক্র্যাকেল পাবেন, সিমটম 4 থেকে 8 ঘন্টার মধ্যে, মানে অ্যাকিউট সিমটম গুলো পাওয়া যাবে, এবং ওয়েট লস থাকতে পারে। ঠিক আছে, দিস আর দ্য প্রেডিক্টিভ ফিচার্স অফ হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস। ওকে, আচ্ছা, প্লুরাল প্লেগ, মেসোথেলিওমা, এগুলো এমআরসিপির জন্য দুই একটা জিনিস লাগে, তো আমরা এখানে আমরা পড়বো না, আমাদের এফসিপিএস এগুলো আসে না। পেজ নাম্বার 619-এ চলে আসেন, ফিচার্স অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। আমরা পালমোনারি থ্রম্বোএম্বোলিজম যখন হেমাটোলজি পড়বো, হেমাটোলজিতে ডিটেইলস আমরা পড়বো, এইখানে আমরা শুধু অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এই একটা রোর এই সবগুলা পয়েন্ট পড়বো, তাহলে পরীক্ষার হলে আমরা একটা কোশ্চেন কমন পাবো। ঠিক আছে, আর হেমাটোলজিতে গিয়ে আমরা কিভাবে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে পারি এবং কিভাবে ইনভেস্টিগেশন, অ্যান্টিকোয়াগুলেন্ট, এখন তো ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট সবচেয়ে বেশি ইউজ করা হয়, তখন এটা আমরা দেখবো। ঠিক আছে, সো অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম প্যাথোফিজিওলজি হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট কমে গিয়ে অ্যাকিউট রাইট হার্ট ফেলিউর হয়ে মেজর হিমোডাইনামিক ইফেক্টের কারণেই মোটামুটি পালমোনারি এম্বোলিজম হয়। সিমটম গুলো আপনি একটা পেশেন্ট যদি সাডেন কোলাপস বা সাডেন সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন এবং সিভিয়ার ডিজনিয়া, শকের প্রেজেন্টেশন নিয়ে আসে, আপনি তখন ডায়াগনোসিস মানে চিন্তা করতে পারেন। সো আপনি সাইন গুলা কি পাবেন, পালমোনারি হাইপারটেনশনের যে ফিচার গুলা, জেবিপি রেইজড, গ্যালোপ রিদম, লাউড P2, সিভিয়ার সাইনোসিস, ইউরিন আউটপুট যদি কমে যায়, তখন আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, এবং চেস্ট এক্সরে করলে, চেস্ট এক্সরে কিন্তু কিছুই পাওয়া যাবে না, ইউজুয়ালি নরমাল, মেবি সাবইউট অলিগেমিক লাং ফিল্ড পেতে পারেন। এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম করলে S1Q3T3 ইন ইসিজি, তাহলে লিড 1 এ ডিপ এস, লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউ, লিড 3 তে টি ইনভার্সন পেতে পারেন। এবং এভিজি করলে আপনি, যেহেতু পালমোনারি এম্বোলিজম এবং রেসপিরেটরি অ্যাসিডোসিসের একটা কজ, আপনি রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস দুইটাই পেতে পারেন। সে মেটাবলিক অ্যাসিডোসিস পাবেন এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস, POCO2 কমে পেতে পারেন। ঠিক আছে, পালমোনারি এম্বোলিজম রেসপিরেটরি অ্যালকালোসিসের একটা কজ, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসের একটা কজ, আপনি এগুলো পেতে পারেন। আচ্ছা, অল্টারনেটিভ ডায়াগনোসিস, মায়োকার্ডিয়াল ইনফারকশন, পেরিকার্ডিয়াল টাম্পনেট, অ্যাওরটিক ডিসেকশন, এগুলোর সাথে মিমিক করে এবং এই জন্য এগুলো ডিফারেনশিয়াল হিসেবে আসবে। সো আমরা একটু দেখি ফিচার্স অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম অর ইনফারকশন অন দ্য চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে পালমোনারি এম্বোলিজমে কি কি ফিচার পেতে পারে? একটা তো বললাম যে নরমাল, আর একটা হচ্ছে অলিগেমিক লাং ফিল্ড। এছাড়া পালমোনারি ওপাসিটিস পেতে পারেন এনি সাইজের, ওয়েট শেপড ওপাসিটি পাওয়া যেতে পারে, লিনিয়ার ওপাসিটি পাওয়া যেতে পারে, প্লুরাল এফিউশন পাওয়া যেতে পারে, অলিগেমিক লাং ফিল্ড পাওয়া যেতে পারে, এবং এনলার্জ পালমোনারি আর্টারি পাওয়া যেতে পারে, এবং এলিভেটেড হেমিটোফেল। এই সকল কিছুই পালমোনারি এম্বোলিজমে মানে পাওয়া যেতে পারে। সো ভাগ করে, শুধু যে অলিগেমিক লাং ফিল্ড বা নরমাল চেস্ট তা না, পালমোনারি আর্টারি এনলার্জ পেতে পারেন, হেমিডায়াফ্রাম, একটা ডায়াফ্রাম এলিভেটেড হয়ে গিয়েছে, ওয়েস্ট শেপড ওপাসিটি পেতে পারেন, বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে আপনার কাছে পেশেন্ট আসতে পারে। ওকে, এবং পালমোনারি এম্বোলিজম এখন কিন্তু আমরা যেটা যদি কোনো পেশেন্টের ভেনাস থ্রম্বোএম্বোলিজম সাসপেক্ট করা হয়, সেক্ষেত্রে আমরা ভেনাস থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি টোটালটা আমরা হেমাটোলজিতে ডিটেলস, এইটা আমরা পড়বো না, আমরা ডিটেলস হেমাটোলজিতে পাস মেডিসিনের বই থেকে পড়বো, ওইখানে খুব চমৎকার করে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, পালমোনারি এম্বোলিজম ইন প্রেগন্যান্সিতে একটা জিনিস খালি মনে রাখেন, যে যখন চিকিৎসা দরকার হবে তখন কিন্তু আমরা ওয়ারফারিন দিতে পারবো না, কারণ ওয়ারফারিন ইজ টেরাটোজেনিক। সো পালমোনারি এম্বোলিজম শুড বি ট্রিটেড উইথ লো মলিকুলার ওয়েট হেপারিন ডিউরিং প্রেগন্যান্সিতে আমরা পালমোনারি কি দিয়ে চিকিৎসা করবো? লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে চিকিৎসা করবো। ঠিক আছে, as because warfarin is teratogenic. Now let's see pulmonary hypertension. আমি পালমোনারি এম্বোলিজম নিয়ে রিসেন্টলি হয়তো একটা ডেভিডসন মেডিজিতে আমার অনেক রিকোয়েস্ট আছে, একটা এমআরসিপি রিলেটেড একটা সেশন করতে পারি, ওইটা আপনারা খেয়াল করেন। ঠিক আছে,
ওটা আমি হেমাটোলজি থেকে মেইনলি করব। পালমোনারি হাইপারটেনশন এর কখন আমরা বলি, ডেফিনেশনটা কি, ডিফাইন্ড অ্যাজ মিন পালমোনারি আর্টারি প্রেসার অ্যাট লিস্ট 25 অ্যাট রেস্ট। তাহলে পালমোনারি হাইপারটেনশন কখন বলবো, যদি অ্যাট রেস্টে মিন পালমোনারি আর্টারি হাইপারটেনশন কত থাকে 25, আর এক্সারসাইজে যদি 30 হয়। তাইলে এক্সারসাইজে এখানে লেখা নেই, এটা আপনি এমআরসিপির বইগুলোতে পাবেন। আচ্ছা, এইখানে আমরা আর কি পড়বো পালমোনারি হাইপারটেনশনের। এবার এমআরসিপি 24 তারিখে 2021-এর 24শে আগস্ট ডায়েটে আপনারা দেখবেন যে এই পালমোনারি হাইপারটেনশনের একটা কোশ্চেন আছে, গ্রুপে কোশ্চেন গুলো দেওয়া আছে, ওখানে দেখবেন যে এই পালমোনারি হাইপারটেনশনের মেইন প্যাথোফিজিওলজি থেকে একটা কোশ্চেন আসছিল। ওকে, so although respiratory failure due to intrinsic pulmonary disease is the most common cause of pulmonary hypertension, severe PH may occur as a primary disorder, as a complication of connective tissue disease, or as a result of chronic thromboembolic event. So এইখানে ক্লু দিয়েছে ক্লাসিফিকেশন, আমরা ক্লাসিফিকেশনটাই এখান থেকে আগে দেখে তারপরে প্যাথোফিজিওলজিতে যাই যে পালমোনারি হাইপারটেনশন 5 ধরনের কি কি। একটা হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল, একটা হচ্ছে পালমোনারি ভেনাস, একটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি সিস্টেম অর টিস্যু হাইপোক্সিমিয়া, 4 নম্বর হচ্ছে পালমোনারি হাইপারটেনশন কজড বাই থ্রম্বোএম্বোলিক ডিজিজ, 5 নম্বর হচ্ছে মিসসেলেরিয়া। সো পালমোনারি হাইপারটেনশন যেটা আর্টেরিয়াল হাইপারটেনশন, এটা সাধারণত স্পোরাডিক ও ফ্যামিলিয়াল হয়। কানেকটিভ টিস্যু ডিজিজের কারণে মূলত এই পালমোনারি আর্টারি হাইপারটেনশন ডেভেলপ করে। সো কানেকটিভ টিস্যু ডিজিজ গুলো চোখ বন্ধ করে বলে দিবেন, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক টু পালমোনারি শান্ট, পোর্টাল হাইপারটেনশন, এইচআইভি, এগুলোর কারণে হতে পারে। হ্যাঁ, এসএলই এগুলোর কারণে হতে পারে। পালমোনারি ভেনাস হাইপারটেনশন সহজ কথা লেফট সাইডেড হার্ট ডিজিজ, লেফট সাইডেড হার্ট প্যাথোলজির কারণে ভেনাস হাইপারটেনশন হয়। সো লেফট সাইডেড অ্যাট্রিয়াল ভেনাস হার্ট ডিজিজ, লেফট সাইডেড ভালভুলার হার্ট ডিজিজ, পালমোনারি ভেনো-অক্লুসিভ ডিজিজ, পালমোনারি ক্যাপিলারি হেমানজিওমেটোসিস, এগুলো হচ্ছে লেফট সাইডেড হার্ট ডিজিজ। পালমোনারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ ডিসঅর্ডার অফ দ্য রেসপিরেটরি সিস্টেম এন্ড হাইপোক্সিমিয়া। আপনারা টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর পড়েছি না? টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর সবগুলো কজ কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওই রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজগুলো হচ্ছে পালমোনারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ হাইপোক্সিমিয়া। ওকে, পালমোনারি হাইপারটেনশন কজড বাই ক্রনিক থ্রম্বোএম্বোলিক, তাহলে সিকেল সেল ডিজিজ, ইন সিটু থ্রম্বোসিস এবং thrombotic occlusion of the proximal pulmonary arteries. Miscellaneous এর মধ্যে inflammatory condition, extrinsic compression by central pulmonary veins. So এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ পালমোনারি হাইপারটেনশন। আমরা একটু প্যাথোফিজিওলজিটা একটু দেখি যে কোন কোন জিন মিউটেশন হইলে হতে পারে এবং আসলে কি ঘটনা ঘটে। BMPR2 জিন মিউটেশন হলে সাধারণত এই পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। দিস ইজ এ মেম্বার অফ দ্য ট্রান্সফারিং গ্রোথ ফ্যাক্টর বিটা ফ্যামিলি। ওকে, এবং প্যাথোলজিক্যাল ফিচার যদি খেয়াল করেন যে এখানে মূলত হাইপারট্রফি অফ বোথ মিডিয়া এন্ড ইনটিম অফ দ্য ভেসেল ওয়াল, হাইপারট্রফি অফ বোথ মিডিয়া এন্ড ইনটিম অফ দ্য ভেসেল ওয়াল এন্ড ক্লোনাল এক্সপানশন অফ এন্ডোথেলিয়াল সেলস। এই দুইটা কথাই পরীক্ষায় আসে। হ্যাঁ, ক্লোনাল এক্সপানশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, এটাই এবার এমআরসিপি তে আসছে, which take on the appearance of plexiform lesions, এবং there is marked narrowing of the vessel lumen and this together with frequently observed in situ thrombosis. Very important for part 1. Okay, সো পালমোনারি হাইপারটেনশনের একটা পেশেন্ট আপনার কাছে কিভাবে আসতে পারে এবং আপনি কিভাবে ডায়াগনোসিস করতে পারেন। তো আপনি ডায়াগনোসিস ইসিজি দেখবেন, চেস্ট এক্সরে করবেন, ডপলার ইকো করতে পারেন এবং রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করতে পারেন, তাই না? আর পালমোনারি এম্বোলিজমের জন্য ডায়াগনোসিস হচ্ছে সিটিপিএ, সিটি পালমোনারি এনজিওগ্রাফি। এটা আমরা প্রথমে একদম ইনভেস্টিগেশনে পড়ে আসছি। এবং ক্লিনিক্যাল ফিচার, আপনার কাছে পেশেন্ট কি কি নিয়ে আসবে পালমোনারি হাইপারটেনশন পেশেন্ট? টিপিক্যাল সিমটম গুলো হচ্ছে ব্রেথলেসনেস, চেস্ট পেইন, ফ্যাটিক, পালপিটেশন, সিনকোপ নিয়ে আসতে পারে। আপনি পেশেন্টের অ্যাসেস করলে জেবিপি রেইজ পাবেন এবং প্রমিনেন্ট এ ওয়েভ পাবেন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং রাইট মানে পালমোনারি হাইপারটেনশনের যে ফিচার গুলো ওই সবগুলো এখানে দেওয়া আছে, এগুলোই পাবেন। ঠিক আছে, দেখবেন যে লাউড সেকেন্ড হার্ট সাউন্ড পালমোনারি কম্পোনেন্ট পাবেন। ঠিক আছে, এবং রাইট ভেন্ট্রিকুলার থার্ড হার্ট সাউন্ডও আপনি শুনতে পাইতে পারেন। ইনভেস্টিগেশন ইসিজি, চেস্ট এক্সরে, ডপলার এবং রাইট হার্ট ক্যাথেটারাইজেশন, এগুলো আপনি করে অ্যাসেস করতে পারেন। ঠিক আছে, ম্যানেজমেন্ট কিভাবে করতে পারেন পালমোনারি হাইপারটেনশন? ডায়ুরেটিক থেরাপি, সাধারণত যদি পেশেন্টের রাইট হার্ট ফেলিউর থাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন প্রয়োজন হতে পারে যদি পেশেন্টের স্যাচুরেশন কম থাকে। এছাড়া এই সকল পেশেন্ট গুলা প্রায়ই হচ্ছে যেহেতু থ্রম্বোএম্বোলিক ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। ওকে, এবং লেফট সাইডেড আর ভালভুলার প্যাথোলজি থাকলে আপনার ডিগক্সিন, হার্ট ফেলিউরের সাথে অ্যাসোসিয়েটেড থাকলে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে হার্ট ফেলিউর থাকলে ডিগক্সিন দিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো এবং ভ্যাকসিনেশন করতে হবে। ডায়োরেটিক, সাপ্লিমেন্টাল অক্সিজেন, অ্যান্টিকোয়াগুলেশন, ডিগক্সিন, খালি এগুলো পড়ে রাখেন। এগুলো তো পরীক্ষা ওইরকম ভাবে আসে না, কিন্তু একটু খালি জেনে রাখতে হবে। এগুলো আমরা ডিটেলস পড়ি এখন। এক্সেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ভ্যাকসিনেশন এগুলো করতে হবে। এবং 3টা জিনিস মনে রাখতে হবে, এইটা আপনাদের পাঠানোর জন্য ইম্পর্টেন্ট, যে নাইট্রেট, বিটা ব্লকার, সাইক্লিজিন,
নাইট্রেট, বিটা ব্লকার, সাইক্লিজিন, এগুলা ক্যান অ্যাগ্রাভেট পিএইচ এন্ড শুড বি অ্যাভয়েডেড। এগুলা আপনার হচ্ছে অ্যাভয়েড করতে। তিনটা ড্রাগ, হোয়াট আর দ্য ড্রাগ অ্যাভয়েডেড ইন পালমোনারি হাইপারটেনশন? নাইট্রেট, বিটা ব্লকার, সাইক্লিজিন। এটা একটু আপনাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এখানে। আবার আপনি এন্ডোজেনাস প্রোস্টাসাইক্লিন ইনফিউশন or ipoprostenol, treprostinol, nebulized iloprost, blocking endothelin mediated vasoconstriction such as bosentan, ambrisentan, macitentan, or enhancing endogenous nitric acid mediated vasodilation with phosphodiester 5 inhibitors such as sildenafil, tadalafil, or the guanylate cyclase stimulant riociguat, এগুলো কিন্তু ইউজ করতে পারেন। ওকে, সো এইগুলো কিন্তু আপনার হচ্ছে পালমোনারি হাইপারটেনশন এই ড্রাগ গুলো ইউজ করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আপনি সার্জিক্যাল প্রসিডিউর, ডাবল লাং ট্রান্সপ্লান্টেশন করতে পারেন, পালমোনারি থ্রম্বো এন্ডার্টারেক্টমি করতে পারেন, এগুলো মডালিটিস গুলো, এবং অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি করতে পারেন। এইটুকু হচ্ছে এমআরসিপি তে আসে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে একটু জাস্ট খালি মেনশন করলাম। ওকে, নাও লেটস গো টু দ্য স্লিপ ডিসঅর্ডার ব্রিথিং বা স্লিপ অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া সিনড্রোম। ভেরি ইম্পর্টেন্ট, স্লিপ অ্যাপনিয়া বা হাইপোঅ্যাপনিয়া সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমি যদি আপনাকে প্যাথোফিজিওলজিটা বলি, প্যাথোফিজিওলজিটা আপনি একটু খেয়াল করবেন যে আমরা নর্মালি যখন যে সারাদিন যখন কাজ টাজ করি, আমাদের আপার এয়ারওয়ে যে ডায়ালেটিক মাসল, দুইটা মাসলের নাম মনে রাখতে হবে, প্যালাটোগ্লোসাস এবং জেনিওগ্লোসাস। এই মাসল গুলা নর্মালি কন্ট্রাক্ট অ্যাক্টিভলি ডিউরিং ইন্সপিরেশন টু প্রিজার্ভ এয়ারওয়ে প্যাটেন্সি। বাট যখনই আমরা ঘুমাই আমাদের মাসল টোন কমে যায় এবং এই অ্যাবিলিটিটা কমে যায়, এই জন্য কন্ট্রাক্ট করতে পারে না, তারা ফল ব্যাক করে, স্লাইডিং হয়ে এয়ারওয়েটা ক্লোজ করে দেয়। এই জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম ডেভেলপ করে। এটা আমার কথা না, ডেভিডসনে সুন্দরভাবে লেখা আছে যে রিকারেন্ট আপার ওয়ে অবস্ট্রাকশন ডিউরিং স্লিপ সাফিসিয়েন্ট টু কজ sleep fragmentation and daytime sleepiness is thought to affect 2% of women and 4% of men aged 30 to 16 Caucasian population. So যার রাতে এরকম স্লিপ প্রবলেম হবে সে তো দিনের বেলায় ঘুমাবে, ঠিক কিনা? সো এইখানে সুন্দর করে আমি যে প্যাথোফিজিওলজিটা বললাম যে নরমালি দেখেন ইন্সপিরেশন রিজাল্টস ইন নেগেটিভ প্রেসার উইদিন দ্য ফ্যারিংস ডিউরিং ওয়াকফুলনেস। আমরা যখন জেগে থাকি আপার ওয়ারে যে ডায়ালেটিক মাসল গুলো আছে, ইনক্লুডিং এই মাসল দুটার নাম খুবই ইম্পর্টেন্ট, দে আর অ্যাসোসিয়েটেড উইথ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, প্যালাটোগ্লোসাস এন্ড জেনিওগ্লোসাস, contract actively during inspiration to preserve the airway patency. But যখন আমরা ঘুমাই এই মাসল টোনটা ডিক্লাইন করে, impairing the ability of these muscles to maintain pharyngeal patency, ফলে আপনার obstructive sleep apnea ডেভেলপ করে। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আমাদেরকে খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়তে হবে। এবং অনেক সময় এই যে এইটা কিন্তু ঘুমের মধ্যে আমাদের আপনার যে স্লিপিং পার্টনার, আফটার এ সিরিজ অফ লাউড ডিপ ব্রেথ that may wake their bed partner, the patient rapidly turns to sleep, snores and become apneic once more. ঠিক আছে, এরকম হতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো এমআরসিপি সহ বিভিন্ন দেশের পরীক্ষায় আসে। মেল জেন্ডারদের বেশি হয়, যারা অবেস, যারা যাদের প্যারাফ্যারিঞ্জিয়াল ফ্যাট ডিপোজিশন বেশি, হ্যাঁ তাদের বেশি হয়, যাদের নেজাল অবস্ট্রাকশনের হিস্টরি আছে, যারা অ্যাক্রোমেগালির পেশেন্ট, যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, এদের কিন্তু মানে কমনলি হয়। ঠিক আছে, এদের কিন্তু কমনলি এই জিনিসগুলো ডেভেলপ করে। আরো কিছু আপনার ডিজিজ অ্যাসোসিয়েশন কমপ্লিকেশন হয়ে যেতে পারে, যেমন অ্যালকোহল এন্ড সিডেটিভ প্রিডিসপোজ টু স্নোরিং এন্ড অ্যাপনিয়া। তাহলে অ্যালকোহল এবং সিডেটিভের কারণে যে মাসল টোন কমে গিয়ে হতে পারে। ঠিক আছে, এবং আরো কিছু ডিজিজ আমরা যদি খেয়াল করি যে অ্যাসোসিয়েশন গুলা, যে এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম কিন্তু অবেসিটির সাথে রিলেটেড মেটাবলিক সিনড্রোমের অনেক কম্পোনেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিনড্রোম অফ টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, এছাড়াও মার্কড সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ডিউরিং অ্যাপনিয়া, এই জিনিসগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের স্লিপ অ্যাপনিয়ার। এইখান থেকে একটু গ্রস আমি জিনিস দেখালাম। আমি এমআরসিপির বই থেকে আপনাদের একটা স্লিপ অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া সিনড্রোমটা একটু দেখাই, এটাও আপনাদের ভালো লাগবে। দেখেন, সো প্রথমে ওরা শুরু করে দিয়েছে, ওরা কিন্তু অত আউল ফল কথা বলতে পছন্দ করে না, ওরা একদম শুরু করেছে প্রিডিসপোজিং ফ্যাক্টর দিয়ে।
obesity, macroglossia, there is acromegaly, hypothyroidism, amyloidosis, Davidson অ্যাড করে নেবেন, লার্জ টনসিল, মারফান সিনড্রোম, এই দুটো জিনিস অ্যাড করে নেবেন। দে আর অ্যাসোসিয়েটেড উইথ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এবং কনসিকুয়েন্স গুলো কি কি? ডে টাইম স্লিপিনেস, ডে টাইম somnolence, compensated respiratory acidosis and hypertension. অ্যাসেসমেন্ট, স্লিপিনেস অ্যাসেসমেন্ট করবেন কিভাবে? ডেভিডসনের এই চার্টটা দেওয়া আছে, এপওয়ার্থ স্লিপিনেস স্কেল। তাহলে এপওয়ার্থ স্লিপিনেস স্কেল এবং কোশ্চেনার কমপ্লিটেড বাই পেশেন্ট প্লাস মিনাস পার্টনার, মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট করা যেতে পারে। এবং ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে স্লিপ স্টাডি, এটা পরীক্ষায় আসে যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম ডায়াগনস্টিক টেস্ট কি? পলিসোমনোগ্রাফি বা স্লিপ স্টাডিজ। ওকে, এবং এই পলিসোমনোগ্রাফির মাধ্যমে আপনাকে পালস অক্সিমেট্রি দিয়ে আপনার রাতের বেলায় ফুল আপনার হচ্ছে ইইজি সহ, ঠিক আছে, ইইজি সহ রেসপিরেটরি এয়ার ফ্লো, থোরাক অ্যাবডোমিনাল মুভমেন্ট, স্নোরিং, পালস অক্সিমেট্রি সবগুলো আপনার হচ্ছে মনিটরিং করা হয়। ম্যানেজমেন্ট, ওজন কমাইতে হবে, ওয়েট লস 1 নাম্বার। ফার্স্ট লাইন পরীক্ষা যদি আসে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ওয়েট লস। ওয়েট লসে কাজ না হলে সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার ও প্রেশার, দিস ইজ ফার্স্ট লাইন ফর মডারেট অর সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এতেও যদি কাজ নয়, ইন্ট্রাওরাল ডিভাইস দ্যাট ইজ ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট, এটাও আপনি দিতে পারেন ইফ সিপ্যাপ ইজ নট টলারেটেড or patient with mild obstructive sleep apnea syndrome. The DVLA should be informed যদি ড্রাইভিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো 1 নম্বর হচ্ছে ওয়েট লস, 2 নম্বর সিপ্যাপ, সিপ্যাপে কাজ না হলে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট থেরাপিতে আপনি যেতে পারেন। এছাড়াও ইভুলোপ্যালাটিওপ্লাস্টিও করা হয়, ওগুলো আপনাদের দরকার নেই। ওকে, এই হচ্ছে আমার স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। দুইটা মাসেলের নাম বলেছি, একটা হচ্ছে জেনিওগ্লোসিস, একটা হচ্ছে প্যালাটোগ্লোসিস। এটা যাতে আল্লাহর ওয়াস্তে ভুল না হয়। আমাদের আর দুইটা টপিকস পড়লে শেষ হয়ে যাবে, নিউমোথোরাক্স আর হচ্ছে অবস্ট্রাকটিভ। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পারসিস্টেন্ট। আচ্ছা, আমি মনে হয় লাং কার্সিনোমাতে আপনাদের একটা যে লার্জ ব্রঙ্কাস অবস্ট্রাকশনের কজ গুলা মিস করে গেছি, ওই চার্টটা একদম সিম্পল চার্ট, ওইটা একটু পড়বেন। আচ্ছা, এইখানে দেখেন এইগুলো রিডিং চার্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পারসিস্টেন্ট স্লিপিনেস, এটা একটা রিডিং করবেন, এটা একদম ভুয়া চার্ট, এটা রিডিং করবেন। অনেক সময় যে স্লিপিনেস উইথ রিলেটিভলি নর্মাল স্লিপ, এটা কিন্তু নার্কোলেপসি, ইডিওপ্যাথিক হাইপারসোমনোলেন্সি, ড্রাগস এর কারণে, নিউরোলজিক্যাল ইস্যুর কারণে আসতে পারে। আচ্ছা, এইখানে দেখেন কজ অফ ক্রনিক ল্যারিঞ্জাইটিস, কাদের ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয়? যে কারো যদি অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস বারবার হয়, এক্সেসিভ ইউজ অফ দ্য ভয়েস, যেমন যারা লেকচারার, যারা পলিটিক্যাল নেতা, তাদের হতে পারে। হেভি টোবাকো স্মোকিং, মাউথ ব্রিদিং ফ্রম নেজাল অবস্ট্রাকশন, ক্রনিক ইনফেকশন অফ নেজাল সাইনাস, এদের হতে পারে। আর হোয়াট আর দ্য কজ অফ ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, এটা রিডিং করবেন। এটা ইএনটি টপিকস, এগুলো আপনারা এমনি বুঝবেন যে যে সেখানে যদি ইনফ্লামেটরি এডিমা হয়, ল্যারিঞ্জিয়াল মাসলগুলি স্পাজম হয়, ফরেন বডি যদি ইনহেলড হয়, টিউমার অফ দ্য ল্যারিংস, বাইলেটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস, ফিক্সেশন অফ বোথ কর্ডস ইন রিউমাটয়েড ডিজিজ, এগুলোর কারণে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস গো টু দ্য প্লিউরাল ডিজিজ। এইটা নিয়ে আপনারা এত কনফিউশনে ভুগেন যে ট্রিটমেন্টে আপনারা ঠিক করতে পারেন না। আমি এমআরসিপির বই থেকে ট্রিটমেন্টটা আজকে যেভাবে বলবো, এটা সারা জীবন মনে রাখবেন, এবং এটাই পরীক্ষার হলে এইভাবেই আসে। সো নিউমোথোরাক্স, আমরা সবাই জানি, উই এভরিওয়ান নো যে প্রেজেন্স অফ এয়ার ইন দ্য প্লিউরাল স্পেস, প্লিউরাল স্পেসে যখন বাতাস ঢুকে যায় তখনই আমরা বলি নিউমোথোরাক্স। এটা স্পন্টেনিয়াসলি হতে পারে, অথবা রিজাল্ট ফ্রম আয়াট্রোজেনিক ইনজুরি, অথবা ট্রমা টু দ্য লাং অর চেস্ট ওয়াল। ট্রমা টু দ্য লাং অর চেস্ট ওয়াল, এখানে বলেছে আরেকটা ক্লাসিফিকেশন, যে প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স অকার্স ইন পেশেন্ট উইথ নো হিস্ট্রি অফ লাং ডিজিজ, যাদের কোনো প্রিভিয়াস লাং ডিজিজ হিস্ট্রি নাই তাদেরকে বলবো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, যাদের প্রিভিয়াস লাং ডিজিজ থাকবে তাদেরকে বলবো সেকেন্ডারি নিউমোথোরাক্স। সো ক্লাসিফাই করা হয়েছে স্পন্টেনিয়াস এন্ড ট্রমাটিক, এই দুইটা ভাগে। স্পন্টেনিয়াস এর মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যাদের কোনো লাং ডিজিজের হিস্ট্রি নাই, তাহলে তাদের কিভাবে হতে পারে? এই যে স্মল প্লুরাল ভেব রাপচার হয়ে, অথবা পালমোনারি এন্ডো প্লুরাল অ্যাডিশন থেকে হতে পারে। এন্ড সেকেন্ডারি যাদের লাং ডিজিজ আছে, স্পেশালি অ্যাজমা, পালমোনারি ইনফ্রাকশন, সিওপিডি, লাং ক্যান্সার, এই সকল মানে প্যাথোলজি থেকে যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে। একটা হচ্ছে আয়াট্রোজেনিক, দ্যাট ইজ ট্রমাটিক, ফলোইং থোরাসিক সার্জারি অর বায়োপসি অর চেস্ট ওয়াল ইনজুরি, এইটা একটা। আরেকটা ক্লাসিফিকেশন আছে ওপেন নিউমোথোরাক্স, ক্লোজ নিউমোথোরাক্স এবং টেনশন নিউমোথোরাক্স, তাই না? আরেকটা ক্লাসিফিকেশন এখানে আমরা দেখবো, যে এটা দেখেন টাইপস অফ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস তো আমরা ওইখানে দেখলাম যে প্রাইমারি সেকেন্ডারি। স্পন্টেনিয়াস এর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ক্লোজড, ওপেন এন্ড টেনশন নিউমোথোরাক্স, ঠিক কিনা? সো ক্লোজড নিউমোথোরাক্স, এইটাতে আপনার দিস ইজ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য এয়ার এন্ড প্লুরাল স্পেস সিলড অফ। দেখেন এয়ারওয়ে এবং প্লুরাল স্পেসের কমিউনিকেশনটা একদম সিলড অফ, ঠিক আছে? এই ক্লোজ নিউমোথোরাক্সে মিন প্লুরাল প্রেসার নেগেটিভ থাকে, ঠিক আছে? আর এইখানে যখন দেখবেন ওপেনটা হচ্ছে কমিউনিকেশন ফেলস টু সিল, কমিউনিকেশন কিন্তু
প্লিউরাল ক্যাভিটির সাথে কোনো সিল হয়নি, ওপেন, যেমন ব্রঙ্কোপ্লিউরাল ফিস্টুলা হয়ে এমপাইমা হয়ে এই জিনিস, তাহলে এই সকল পেশেন্ট দেখেন এই যাদেরটা ওপেন, জীবাণু ঢুকতে 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 এখানে কিন্তু পুস জমে এমপাইমা হয়ে যায়, ঠিক আছে। আর যাদের টেনশন নিউমোথোরাক্স, এখানে এয়ার ঢুকে, এয়ার এন্টার্স বাট নট টু স্কেপ, ডিউ টু, কেন এটা এরকম হয়, মেডিসিনাল ডিসপ্লেসমেন্ট, দেখেন এখানে মেডিসিনাল ডিসপ্লেসমেন্টের কারণে এই জিনিসটা ঘটছে। সো মিন প্লুরাল ইফিউশন, মিন প্লুরাল প্রেশার এটাতে নেগেটিভ, এটাতে হচ্ছে মিন প্লুরাল প্রেশার অ্যাটমসফেরিক, আর মিন প্লুরাল প্রেশার পজিটিভ, মেডিসিনাল শিফট টু অপোজিট সাইড। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক কথাবার্তা। এখন আমরা চিকিৎসা যেটা ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টেই মূলত আমি এমআরসিপির বই থেকেই দেখাবো, ম্যানেজমেন্টেই পরীক্ষায় আসে এবং এটাই ভুল করে। এখান থেকেও কিছু জিনিস দেখাবো, এমআরসিপির বই থেকে আমি একটু, যদি আমরা ম্যানেজমেন্টটা একটু খেয়াল করি তাহলে আপনাদের সহজ হবে। আমি আপনাদের একটু ইস্যু নিয়ে চলে যাচ্ছি, আমার পার্সোনাল নোটে নিয়ে চলে যাচ্ছি। নিউমোথোরাক্স, জাস্ট মিনিট। এটা দেখেন যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি নিউমোথোরাক্স আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা যদি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু বিপদ আছে। তাহলে দেখেন প্রাইমারি নিউমোথোরাক্স রিকমেন্ডেশনস। তো একটা পেশেন্ট, আপনি প্রাইমারি নিউমোথোরাক্স বুঝেন কিভাবে, যে পেশেন্টের আন্ডারলাইং কোনো লাং ডিজিজ নাই, হিস্ট্রি নাই। তাহলে যদি হিস্ট্রি নেই, এক্সরে করলেন, করে যদি দেখেন ইফ দ্য রিম অফ এয়ার 2 সেন্টিমিটারের কম, পেশেন্টের কোনো ব্রেথলেসনেস নাই, তাহলে ডিসচার্জ আপনি দিয়ে দিতে পারেন। কথা বুঝে নিন কিন্তু, রিম অফ এয়ার লেস দেন 2 সেন্টিমিটার, নো শর্ট অফ ব্রেথ, দেন আপনি ডিসচার্জ দিয়ে দিবেন। যদি ডিসচার্জ না দেন, আদারওয়াইজ অ্যাসপিরেশন শুড বি অ্যাটেম্পটেড। কখন অ্যাসপিরেশন? আপনি ডিসচার্জ দিতে পারবেন না কখন? তাহলে ডিসচার্জ প্রাইমারি নিউমোথোরাক্স, কোনো আন্ডারলাইং লাং ডিজিজ নাই, আপনি ফলো আপে রাখবেন শুধু কখন, যদি রিম অফ এয়ার 2 সেন্টিমিটার কম হয়, কোনো ব্রেথলেসনেস না থাকে। যদি 2 সেন্টিমিটারের বেশি হয় এবং শর্টনেস অফ ব্রেথ থাকে, তখন প্রথম প্রাইমারি নিউমোথোরাক্সের প্রথম চেষ্টাই হবে অ্যাসপিরেশন। প্রথম ট্রিটমেন্টই হচ্ছে অ্যাসপিরেশন। দেন অ্যাসপিরেশন করার পরে, যদি যে দেখেন অ্যাসপিরেশন করার পরে ইফ দিস ফেলস, কোনটা ফেল, অ্যাসপিরেশন ফেল, দেন এ চেস্ট ড্রেন শুড বি ইনসার্টেড। ক্লিয়ার? কথা বুঝে নিয়েন। এটা কিন্তু সবাই প্যাচ লাগাই দেন, আমি কিন্তু প্যাচের মধ্যে নাই। আমি আবারও বলছি, তাহলে 1 নাম্বার, প্রথমেই প্রাইমারি নিউমোথোরাক্স যখন এই কেসটা আমরা পাবো, প্রাইমারি নিউমোথোরাক্স কেস পাইলে সবার আগে আমরা এক্সরে করে রিমটা দেখবো। রিম যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, কোনো ব্রেথলেসনেস না থাকে, 1 নাম্বার চিকিৎসা হচ্ছে ডিসচার্জ। 1 নাম্বার চিকিৎসা কি, ডিসচার্জ দিয়ে দিব। আর আপনি দেখলেন না রিম তো 2 সেন্টিমিটারের বেশি, শর্টনেস অফ ব্রেথ আছে, তাহলে আপনার চিকিৎসা হচ্ছে 1 নম্বর অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন দিয়েও দেখলেন ইমপ্রুভ হলো না, দ্যাট ইজ ফেলস, তখন আপনি চেস্ট ড্রেন। তাহলে প্রাইমারি নিউমোথোরাক্সের লাস্ট অপশন হচ্ছে চেস্ট ড্রেন। আর সেকেন্ডারি নিউমোথোরাক্সে যদি কখনো 2 সেন্টিমিটারের বেশি পান, শর্টনেস অফ ব্রেথ থাকে, অ্যাসপিরেশন ফার্স্ট না, ফার্স্টে চেস্ট ড্রেন। সেকেন্ডারি নিউমোথোরাক্সের ফার্স্টে চেস্ট ড্রেন যদি 2 সেন্টিমিটারের বেশি এবং শর্টনেস অফ ব্রেথ থাকে। ক্লিয়ার? তো সেকেন্ডারি নিউমোথোরাক্স যদি পেশেন্টের বয়স 50-এর উপরে হয় এবং রিম অফ এয়ার 2 সেন্টিমিটারের বেশি হয়, অর দ্য পেশেন্ট ইজ শর্ট অফ ব্রেথ, 2 সেন্টিমিটার বেশি অথবা শর্ট অফ ব্রেথ, তাহলে আপনাকে চেস্ট ড্রেন দিতে হবে ফার্স্টেই, নট অ্যাসপিরেশন ফার্স্ট। প্রাইমারিতে অ্যাসপিরেশন ফার্স্ট, বাট সেকেন্ডারিতে চেস্ট ড্রেন ফার্স্ট। ক্লিয়ার? যদি চেস্ট ড্রেন আপনি আদারওয়াইজ দেখেন, আদারওয়াইজ আপনি দেখলেন যে তাহলে সেকেন্ডারিতে কখন ভাইয়া অ্যাসপিরেশন করব? যদি দেখেন যে রিম অফ এয়ার 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে আছে, নট গ্রেটার দেন 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে আছে, তখন আপনি অ্যাসপিরেশন করেন। 1 থেকে 2 সেন্টিমিটার মধ্যে অ্যাসপিরেশন করলেন, ফাইন, অ্যাসপিরেশন কাজ হলো না, তাইলে আপনি 1 থেকে 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটারের কম থাকা সত্ত্বেও চেস্ট ড্রেন দিতে পারবেন। ক্লিয়ার? এবং সেকেন্ডারি নিউমোথোরাক্সের পেশেন্ট কখনোই, যাদের একটা আন্ডারলাইং লাং ডিজিজ আছে, ডিসচার্জ 24 ঘন্টা মনিটরিং ছাড়া দেওয়া যাবে না। সো অল পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ফর অ্যাট লিস্ট 24 আওয়ার্স। সকল পেশেন্টকে আপনি 24 ঘন্টা ভর্তি রাখতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এবং ইফ দ্য নিউমোথোরাক্স ইজ লেস দেন 1 সেন্টিমিটার, সেকেন্ডারি নিউমোথোরাক্স প্রথমে আপনি এক্সএমসি করে দেখলেন যে লেস দেন 1 সেন্টিমিটার, ডিসচার্জ দেওয়া যাবে না। যেটা প্রাইমারিতে আমরা 2 এর নিচে থাকলে ডিসচার্জ দিতাম, ডিসচার্জ দেওয়া যাবে না। বিটিএস গাইডলাইন সাজেস্ট গিভিং অক্সিজেন এন্ড অ্যাডমিটিং 24 আওয়ার্স। অক্সিজেন দিতে হবে শুধু, এবং পেশেন্টকে 24 ঘন্টা ভর্তি রাখতে হবে। তাহলে মাস্ট 24 ঘন্টা ভর্তি রাখতে হবে। এই হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি নিউমোথোরাক্সের চিকিৎসা, মাস্ট। এটা আপনার পরীক্ষার জন্য মাস্ট লাগবেই। ওকে, এটা স্ক্রিনশট একটা নিয়ে নেন। আচ্ছা, নাও লেটস সি, এইখানে আমরা যা বলেছি সব এইখানে মোটামুটি আছে। এইখানে আমরা খালি জাস্ট এইখানে একটু দেখবো
যা যা বলছি সব এখানেই লেখা আছে। এখানে আমরা কোন জায়গায় চেস্ট ড্রেন দিবেন এইটা আমরা দেখবো এখান থেকে। When needed, intercostal drains are inserted into the fourth, fifth, sixth intercostal space in the mid-axillary line connected to an underwater seal or one-way hemic bulb. Okay, and secured firmly to the chest wall. এবং প্রতিদিন কিন্তু ড্রেনটা চেক করতে হবে। The drain should be removed the morning after the lung is fully reinflated and bubbling has stopped. ওই যে আন্ডারওয়াটার সিল যেটা দিলাম সেখানে বাবলিং গুলো যদি স্টপ হয়ে যায় এবং চেস্ট এক্সরে করে যদি দেখেন যে লাং রিইনফ্লেট করেছে, আপনি ড্রেন অফ করে দিবেন। কিন্তু এরকম যদি হয় যে কন্টিনিউয়াস বাবলিং হচ্ছে আফটার 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন পরে বাবলিং হয়েই যাচ্ছে, তখন এটা সার্জারি করতে হবে। আর if the drainage bottle stops before full inflate, বাবলিং বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি চেস্ট টেস্ট করে দেখেন লাং এখনো রিইনফ্লেট হয়নি, তাহলে এটা ব্লক হয়ে গেছে, আইদার ব্লক অর কিঙ্কড অর ডিসপ্লেসড, তখন আবার একটু ঠিক করে দিতে হবে। ওকে, সেই জিনিসগুলাই মূলত পরীক্ষায় আসে। এবং এখানে দেখেন পেশেন্ট উইথ ক্লোজ নিউমোথোরাক্স শুড বি অ্যাডভাইসড নট টু ফ্লাই অ্যাজ দ্য ট্র্যাপড এক্সপান্ডস এট অল্টিটিউড। আচ্ছা, এইখানে কিন্তু ওরা যে ব্রিটিশ থোরাসিক গাইডলাইনটাও লিখেছে যে আপনার কখন ফ্লাই করতে পারবে, নিউমোথোরাক্স হওয়ার পরে, ফুললি রিকভার করার পরে চেস্ট এক্সরে করে যদি দেখেন যে কোনো মানে নিউমোথোরাক্স পুরো রিজলভ, তারপরে 1 থেকে 2 সপ্তাহ পরে সাজেস্ট করে যে সে ফ্লাই করতে পারবে। আর ডাইভিং ইজ পটেনশিয়ালি ডেঞ্জারাস আফটার নিউমোথোরাক্স আনলেস সার্জিক্যাল পিরিয়ড ইজ সেটেল। দ্য ডাইভিং এর ক্ষেত্রে রুলটা হচ্ছে যে পেশেন্ট ডাইভ করতে পারবে কিনা, ডাইভ সাধারণত ব্যান্ড, তবে যদি সার্জারি মার্জারি করে পুরো আবার আগের মতো লাংস বানায় ফেলতে পারেন তাহলে আপনি ডাইভিং করতে পারেন। এটা হচ্ছে আমি যা বললাম এমআরসিবি গাইডলাইন থেকে বললাম, এখানে সেম কথা লেখা আছে। ওকে, ঠিক আছে। আর রিকারেন্ট স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স যাদের ডেভেলপ করে তাদের ক্ষেত্রে আমি বলবো রিকারেন্ট স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স 25% ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সার্জিক্যাল প্লেউরোডিসিস ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, সার্জিক্যাল প্লেউরোডিসিসই করতে হবে। এবং সার্জিক্যাল প্লেউরোডিসিস ক্যান বি অ্যাচিভড বাই কিভাবে, প্লেউরাল অ্যাব্রেশন অর পার্শিয়াল প্লেউরেক্টমি ইফ থোরাকোটমি, অ্যাট থোরাকোটমি অর থোরাকোস্কোপি। এই হচ্ছে আমার নিউমোথোরাক্স। আচ্ছা, এখন আসেন আমরা যেটা বললাম, আমি যেটা দেখলাম এটাই, এইসব ফ্লোচার্ট এখন দেখার দরকার নেই। এখন আসেন ডিসঅর্ডার অফ দ্য ডায়াফ্রাম। কি কি ডিসঅর্ডার আছে? কনজেনিটাল কিছু ডিসঅর্ডার আছে, একটা ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, একটা হচ্ছে ইভেন্ট্রেশন অফ দ্য ডায়াফ্রাম। আর অ্যাকোয়ার্ড কিছু ডিসঅর্ডার আছে, ফ্রেনিক নার্ভ পালসি হয়ে হয়। এবং ফ্রেনিক নার্ভ কিভাবে পালসি হতে পারে, ডায়াফ্রাম এই যে লাং ক্যান্সার হয়ে হতে পারে, সার্ভাইকাল ভার্টিব্রা ডিজিজ থেকে হতে পারে, টিউমার অফ দ্য সার্ভাইকাল কর্ড, শিঙ্গেলস, ট্রমার কারণে হতে পারে, সার্জারি, স্ট্রেচিং অফ দ্য নার্ভ বাই মেডিসিনাল মাস, অ্যাওরটিক অ্যানিউরিজম হতে পারে। এই কজগুলা ফর দ্য কজ অফ ফ্রেনিক নার্ভ পালসি, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং প্যারালাইসিস অফ one hemidiaphragm result in loss of around 20% of ventilatory capacity. যদি এক সাইডের ডায়াফ্রাম প্যারালাইজড হয়ে যায় তাহলে 20% ভেন্টিলেটরি ক্যাপাসিটি কমে যায়, as because diaphragm is the principal muscles of inspiration. Bilateral diaphragm weakness কখন হতে পারে, কি কি রোগে, যে জিবিএস, পোলিওমাইলিটিস, মাসকুলার ডিস্ট্রফি, এসএলই, ঠিক আছে, এই সকল ডিজিজে বাইল্যাটারাল ডায়াফ্রাম উইকনেস হতে পারে। তাহলে হোয়াট আর দ্য কজ অফ এলিভেশন অফ হেমিডিয়াফ্রাম, এটা রেসিডেন্সি 2020 আসছে, এফসিবিএস পার্ট 1 আসছে। এলিভেশন অফ হেমিডিয়াফ্রাম, এক সাইডের ডায়াফ্রাম এলিভেটেড, তাহলে ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস হতে পারে ওই সাইডের, ইভেন্ট্রেশন হতে পারে, ডিক্রিজ ইন ভলিউম অফ ওয়ান লাং, দের ইজ লোবেক্টমি, ইউনিল্যাটারাল পালমোনারি ফাইব্রোসিস, সিভিয়ার পিরিয়ডিক পেইন হতে পারে, পালমোনারি ইনফারকশন হতে পারে, সাবফ্রেনিক অ্যাবসেস হতে পারে, লার্জ ভলিউম গ্যাস ইন দি স্টমাক অর কোলন থেকে হতে পারে, এবং লার্জ টিউমার অর সিস্ট অফ দ্য লিভার থেকে হতে পারে। সো এই কজগুলা পার্ট 1 আসছে এবং এটা একটু মেমোরাইজ করে ফেলতে হবে, হোয়াট আর দ্য কজ অফ এলিভেশন অফ হেমিডিয়াফ্রাম। Now let's go to the last page of our respiratory system, deformities of the chest wall. আমরা কাইফুসকুলোসিস একদম প্রথম পেজে আপনাদের একটা ছবি দেখিয়েছি এবং এই কজগুলা প্রথম ক্লাসেই বলেছি যে একটা পেশেন্টের ডরসাল স্পাইনের অ্যালাইনমেন্ট যখন নষ্ট হয়ে যায় এবং সেটা যখন থোরাসিক স্পাইনে প্রেসার দেয় ওইটাকে আমরা কাইফুসকুলোসিস বলি, ডিউ টু কনজেনিটাল অ্যাবনর্মালিটি, টিবি, পরস ডিজিজ, অস্টিওপোরোসিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, ট্রমা এবং পোলিওমাইলিটিসের কারণে হতে পারে। ক্লিয়ার? কাইফুসকুলোসিসের কজগুলো পেকটাস এক্সক্যাভেটাম এন্ড পেকটাস ক্যারিনেটাম। পেকটাস এক্সক্যাভেটাম কে বলে ফানেল শেপ চেস্ট, এটা একটা ইডিওপ্যাথিক কন্ডিশন যেখানে বডি অফ দ্য স্টার্নাম ইউজুয়ালি অনলি দ্য লোয়ার এন্ড ভিতরের দিকে ঢুকে যায়, কার্ভড ইনওয়ার্ডস। কারণ কি? সবকিছুর কারণেই আপনি রিকেটস এবং ইডিওপ্যাথিক এগুলো দিয়ে ব্যাখ্যা, অস্টিওমাইলাইটিস এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে পেকটাস এক্সক্যাভেটাম। পেকটাস ক্যারিনেটাম হচ্ছে পিজিয়ন চেস্ট, যেটা সিভিয়ার অ্যাজমা ডিউরিং চাইল্ডহুড এটার কারণে হয়, এবং
produced by ricket or idiopathic, ঠিক আছে, produced by ricket or idiopathic। সো এই হচ্ছে আমাদের আজকের রেসপিরেটরি সিস্টেম। মোটামুটি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই জন্য ঘেমে টেমে গিয়েছি। সো সবাই ভালো থাকবেন, রেসপিরেটরি পড়ে ফেলেন। ওকে, রেসপিরেটরি কিন্তু আমাদের শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।